তো দেখ, যেটা লেখা ছিল ইনডাইরেক্ট এক্সপেন্সেস, একটু ফাঁকা রেখেছিলাম আগে ক্লাসে, এটা পড়িয়েছিলাম, ওখানটা একটু লিখে দিচ্ছি। ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর দোজ এক্সপেন্সেস, indirect expenses are those expenses, ঠিক আছে, indirect expenses are those expenses which are not charged, which are not charged, which are not charged directly to a product, লিখলাম ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর দোজ এক্সপেন্সেস হুইচ আর নট চার্জড, ঠিক আছে, ডাইরেক্টলি টু আ প্রোডাক্ট, ডাইরেক্টলি টু আ প্রোডাক্ট, directly to a product, full stop. For example, ই কমা জি, ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে ই কমা জি, লাইক রেন্ট কমা রেটস, ঠিক আছে, কমা ট্যাক্সেস, রেন্ট কমা রেটস কমা ট্যাক্সেস, ঠিক আছে, রেন্ট কমা রেটস কমা ট্যাক্সেস কমা ইন্স্যুরেন্স, ঠিক আছে, কমা ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, কি কি লিখলাম, রেন্ট কমা রেটস কমা ট্যাক্সেস কমা ইন্স্যুরেন্স কমা ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো, কমা পাওয়ার, ঠিক আছে, কমা পাওয়ার। এই যে তোরা যারা ধর এই এই দুটো সাবজেক্ট কস্ট আর ট্যাক্সের থিওরি বাংলায় পড়ছিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্ক না, এই সাবজেক্ট দুটো কিন্তু পুরো অঙ্ক সাবজেক্ট, এই টার্ম গুলো না জানলে অঙ্ক করতে পারবি না পরীক্ষায়। রেন্টের বাংলা কোনোদিন থাকবে না, রেটস এর বাংলা এগুলো কোনোদিন থাকবে না, এই টার্ম গুলো সম্পর্কে, প্রতিটা টার্ম সম্পর্কে জানতে হবে, ইংলিশ টার্ম গুলো খুব প্রপার নলেজ রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে খুব অসুবিধা হবে। এই চ্যাপ্টারের অঙ্ক আছে কস্ট, ঠিক আছে তো, কস্টিনের অঙ্ক আছে, টার্মগুলো না জানলে কিন্তু অঙ্ক করতে খুব প্রবলেম হবে, ঠিক আছে, এই টার্মগুলো ইংলিশ টার্মটাই শুনবি ভালো করে, বাংলা টার্ম শোনার দরকার নেই, ইজি হবে, ইংলিশ টার্মগুলো সবচেয়ে বেশি ইজি, মানে ইংলিশ টার্মগুলো সম্পর্কে আমরা হ্যাবিট আছে ইংলিশ টার্মগুলো সম্পর্কে। এখানে কি বলে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস কাকে বলে, আগের দিন বলেছিলাম ইনডাইরেক্ট এক্সপেন্স কাকে বলে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর দোজ এক্সপেন্স, সেই সমস্ত খরচগুলোকে আমরা ইনডাইরেক্ট খরচা বলবো, হুইচ আর নট চার্জ ডাইরেক্ট টু আ প্রোডাক্ট, প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি চার্জ করা হয় না, প্রোডাক্টে ডাইরেক্টলি চার্জ করা হয় না, তাকে বলে ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো, যেমন উদাহরণ কি, রেন্ট, রেন্ট হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো, তারপর রেটস ইনডাইরেক্ট খরচা, ট্যাক্স, রেন্ট রেটস ট্যাক্স, কথাটা একসঙ্গে বলা হয়, রেন্ট রেটস এন্ড ট্যাক্সেস, এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা, ইন্স্যুরেন্স এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা, ডেপ্রিসিয়েশন ইনডাইরেক্ট খরচা, পাওয়ার এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা। মানে যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট একটা ফ্যাক্টরি তৈরি করা হবে, আর ফ্যাক্টরিতে যখন ফ্যাক্টরি ভাড়া নিয়ে প্রোডাক্টটা তৈরি করা হবে, সেখানে নিশ্চয়ই একটা প্রোডাক্ট তৈরি করা হবে না, ওখানে কি একটা প্রোডাক্ট তৈরি করা হবে, ধর একটা ফ্যাক্টরি ভাড়া দিলাম 50,000 টাকা, আমি একটা পেন তৈরি করবো না, ওখানে আমি লাখ লাখ পেন তৈরি করবো, তাই না? তাই সুতরাং ওর মধ্যে বলা যাবে না একটা পেন তৈরি করতে ভাড়া কত লেগেছে, বলা যাবে না, কিন্তু ভাড়া লেগেছে, কিন্তু কত ভাড়া লেগেছে ওটা বলা যাবে, ঠিক আছে, কত ভাড়া লেগেছে ওটা বলা যাবে না। বোঝা গেল? তাহলে কি লিখলাম, রেন্ট রেটস ট্যাক্সেস কমা ইন্স্যুরেন্স কমা ডেপ্রিসিয়েশন কমা পাওয়ার, ঠিক আছে তো, তারপর লেখ ইলেকট্রিসিটি, কমা দিয়ে লেখ ইলেকট্রিসিটি, কমা দিয়ে লেখ ইলেকট্রিসিটি, ঠিক আছে, কমা দিয়ে লেখ রিপেয়ার্স, ঠিক আছে, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, কথাটা হচ্ছে রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, লেখ, আমি বলছি লেখ, সেটা নেই, আমি বলছি লেখ, কোন জায়গা অব্দি লিখতে পেরেছি বল, আমি তারপর বলে দিচ্ছি, মানে প্রথম দিয়ে, তাই তো, indirect expenses are those expenses, indirect expenses are those expenses which are not charged, which are not charged, which are not charged directly to a product, directly to a product, full stop, directly to a product, full stop, ঠিক আছে,
নিচের লাইন লিখবি ফর এক্সাম্পল রেট রেটস ট্যাক্সেস ইন্স্যুরেন্স depreciation rent rates taxes insurance depreciation power electricity ঠিক আছে তো repair and maintenance তারপর লে canteen expenses ক্যান্টিন এক্সপেন্সেস ঠিক আছে তারপর লেখ অ্যাডভার্টাইজমেন্ট এইগুলো সমস্ত ইনডাইরেক্ট খরচার এক্সাম্পল গুলো বলে দিলাম তাহলে বোঝা গেল ইনডাইরেক্ট খরচা জিনিসটা কি এবার যেটা আগের দিন হয়েছিল বললাম এবার আগের দিন এটা বাকি ছিল লেখা লিখে দিলাম এবার আমাদের কি কি খরচা পড়িয়েছিলাম আগের দিনগুলো দেখে নিই এখানে পড়িয়েছিলাম এলিমেন্টের দিক থেকে পড়িয়েছিলাম রোল ইন প্রোডাকশনের দিক থেকে পড়িয়েছিলাম ঠিক আছে আর কোন কোন দিক থেকে পড়িয়েছিলাম দেখতো বিহেভিয়ারের দিক থেকেও পড়ানো হয়েছিল এই যে বিহেভিয়ার মানে কোয়ান্টিটি অফ প্রোডাকশন এই দিক থেকে পড়ানো হয়েছিল আমাদের কোথায় বাকি ছিল আমি বলে দিচ্ছি লাস্টের দিকে বাকি আছে দু তিনটে পয়েন্ট বাকি আছে অন দা বেসিস অফ টাইমটা বাকি এই টাইমটা পড়াবো টাইমের দিক থেকে ঠিক আছে টাইমের দিক থেকে কয় ভাগ করে ব্যাক করে ভাগ করে চলে নিচে লেখ অন দা বেসিস অফ টাইম অন দা বেসিস অফ টাইম তো কি বলছে টাইমের দিক থেকে কয় ভাগ করে টাইমের দিক থেকে লেখ টাইমের দিক থেকে অন দা বেসিস অফ টাইম বলে হেডিং দিয়েছিস টাইমের দিক থেকে লেখ দু ভাগে লেখ একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট একটাকে বলা হয় হিস্টোরিক্যাল কস্ট আর একটাকে বলা হয় প্রি ডিটারমাইন্ড কস্ট কি বললাম একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর একটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড কস্ট ঠিক আছে টাইমের দিক থেকে দু ভাগ করা যায় একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর একটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড কস্ট ঠিক আছে একটা যে হিস্টোরিক্যাল কস্ট একটা প্রি ডিটারমাইন্ড কস্ট লাইনের মানে বোঝ এই হিস্টোরিক্যাল কস্ট মানে কি অ্যাকচুয়ালি এই ধরনের খরচা না হিস্টোরিক্যাল কস্ট অ্যাকাউন্টসে করা হয় ঠিক আছে এই ধরনের খরচা কোথায় করা হয় অ্যাকাউন্টসে করা হয় অ্যাকাউন্টসে হিস্টোরি আমরা যে অ্যাকাউন্টসে যে ধরনের খরচা মেনটেন করি তাকে বলা হয় হিস্টোরিক্যাল কস্ট ঠিক আছে আর কস্টিং যে খরচাগুলো করি প্রি ডিটারমাইন্ড কস্ট করি হিস্টোরিক্যাল কস্ট মানে ধর সাপোজ ধর এই পেনটা তৈরি করা হয়ে গেছে ঠিক আছে এই পেনটা তৈরি করা হয়ে গেছে এবার আমি বলতে পারবো যে এই পেনটা তৈরি করতে কত খরচা হয়েছে ঠিক আছে তৈরি যখন করা হয়ে গেছে তারপর বলতে পারবো কত খরচা হয়েছে এটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর প্রি ডিটারমাইন্ড কস্ট কোনটা আমি ধর এরকমই একটা পেন তৈরি করব আমি মনে করছি এরকম এই একটা পেনটা তৈরি করতে কত খরচা হতে পারে দুটোর মধ্যে ডিফারেন্স আছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে প্রি ডিটারমাইন্ড কস্ট মানে কি প্রি ডিটারমাইন্ড আগে থেকেই ডিটারমাইন করছি যে কত খরচা হতে পারে আমি আইডিয়া লাগাচ্ছি যে এরকম একটা পেন তৈরি করতে 1000 2000 টাকা খরচা হতে পারে ঠিক আছে এটাকে বলে প্রি ডিটারমাইন্ড কস্ট আর হিস্টোরিক্যাল কস্ট কি পেন তৈরি হয়ে গেছে পেন তৈরি করলে বুঝতেই পারো কত খরচা হয়েছে এটাকে বলে হিস্টোরিক্যাল কস্ট ঠিক আছে তো হিস্টোরিক্যাল কস্ট বেসিক্যালি অ্যাকাউন্টসে করা হয় আর প্রি ডিটারমাইন্ড কস্ট কস্টেই করা হয় ঠিক আছে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম হিস্টোরিক্যাল কস্ট কাকে বলে আর প্রি ডিটারমাইন্ড বইতে লেখা নেই বইগুলো তোদের বইতে পাবি না এগুলো ওল্ড সিলেবাসের বইতে ছিল এই পয়েন্টগুলো এখন দেখছি না বইতে বাট এমসিকিউ তে থাকতে পারে ঠিক আছে এই বলে দিলাম টাইমের দিক থেকে কস্টকে দু ভাগ করা যায় একটা হিস্টোরিক্যাল কস্ট আর প্রি ডিটারমাইন্ড কস্ট হিস্টোরিক্যাল কস্ট মানে খরচাটা হয়ে গেলে তারপর তুই এটা রেকর্ড করতে পারবি হিসাব করতে পারবি ঠিক আছে আর তাহলে এর কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না খরচা হয়ে গেছে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে ধর আমি মনে করছি পেনটা তৈরি করতে তো সাপোজ ধর 15 টাকা খরচা হতে পারে এবার আবার 15 টাকার বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে কিন্তু এখানে তো এরকম হবে না এটা যে টাইমের দিক থেকে আমরা কস্টকে দু ভাগে ভাগ করি একটা হিস্টোরিক্যাল কস্ট একটা প্রি ডিটারমাইন্ড কস্ট এবার লেখ অন দা বেসিস অফ কন্ট্রোল এবার লেখ অন দা বেসিস অফ কন্ট্রোল লেখ অন দা বেসিস অফ কন্ট্রোল
এই যে আমি যেইগুলো লেখাচ্ছি এই লেখাগুলো কিন্তু পড়তে হবে বাড়িতে, যে রেখে দিয়ে লাভ নেই, লেখাগুলো কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। লেখাগুলো কিন্তু পড়তে হবে আগে, আগে এমসিকিউ নয়, আগে এগুলো পড়তে হবে ভালো করে, মুখস্থ না, জাস্ট পড়তে হবে তোকে। অন দা বেসিস অফ কন্ট্রোল, কন্ট্রোলের দিক থেকে আমরা কস্টকে দুভাগে ভাগ করি। একটা লেখ, একটা লেখ কন্ট্রোলেবল, ঠিক আছে, একটা লেখ কন্ট্রোলেবল আর একটা লিখবি, একটা লেখ কন্ট্রোলেবল আর একটা লিখবি আনকন্ট্রোলেবল, ঠিক আছে, একটা লিখবি কন্ট্রোলেবল আর একটা লিখবি কি আনকন্ট্রোলেবল। ঠিক আছে, কি লিখলাম বল, একটা কন্ট্রোলেবল আর একটা আনকন্ট্রোলেবল। কন্ট্রোলেবল, কন্ট্রোল মানে কি, কন্ট্রোল মানে কি, কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, তাই না, কোনো কিছুকে কন্ট্রোল করা। আর আনকন্ট্রোলেবল মানে যেটা তোর আয়ত্তের বাইরে, কন্ট্রোল করতে পারবি না, যেটা তুই কন্ট্রোল করতে পারবি না। কন্ট্রোলেবল মানে কি, যেটা তুই কন্ট্রোল করতে পারবি। যেমন ধর আমি আগের দিন বলেছিলাম, যেমন ধর তোর আমাদের অনেক সময় সুতো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, তো দেখবি অনেকে, দেখবি যখন যারা চাষাবাদ করে তারা কি, যাতে পোকামাকড় যাতে ক্ষেতের যাতে ক্ষতি করতে না পারে, তাহলে কি করে, ওই জন্য কি করে ওরা কীটনাশক ইউজ করে, ঠিক আছে, কীটনাশক ইউজ করে, বুঝতে পারছিস তো। তার মানে কি, এটা তুই কন্ট্রোল করতে পারবি, আবার কিছু কিছু জিনিস তুই কন্ট্রোল করতে পারিস না। মানে এমন কিছু খরচা আছে যেটা তোর হাতে, তুই এটা এর উপর যদি কোনো একটা ব্যবস্থা নিস তাহলে তুই কন্ট্রোল করতে পারবি। আর একটা কিছু আছে তুই ব্যবস্থা নিলেও কন্ট্রোল করতে পারবি না, ব্যবস্থা নিলেও কন্ট্রোল করতে হবে, এটাকে বলে আনকন্ট্রোলেবল, ঠিক আছে তো। এই যেমন যখন লকডাউন হয়েছিল, ওটা কিন্তু আনকন্ট্রোলেবল কস্টের মধ্যে এক্সাম্পল বললো। লকডাউন যখন হয়েছিল জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে, চাইলেও কন্ট্রোল করতে পারবে না। যেমন দেশে যখন যুদ্ধ লাগবে তখন জিনিসপত্রের দাম হামেশাই বেড়ে যাবে, ঠিক আছে, নর্মালি বেড়ে যাবে, তুই চাইলেও ওটাকে কন্ট্রোল করতে পারবি না, ওটা হচ্ছে আনকন্ট্রোলেবল কস্ট। আর কন্ট্রোলেবল কস্ট তো বুঝতেই পারছিস যে কোনগুলো, মানে ধর বিভিন্ন রকমের, আজকে ধর তোর গোডাউনে আগুন লাগতে পারে, ঠিক আছে, আগুন লাগতে পারে, তা আগুন লাগতে পারে, এবার আগুন লাগলে তোর হাতে নেই কিছু, কিন্তু কি করতে পারিস, যে তোর কোম্পানির কাছে যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তোর কিছু রিল্যাক্সেশন হয়ে যেতে পারে, ইন্স্যুরেন্স করা থাকলে তুই ক্লেম পেতে পারিস, ঠিক আছে। বা ধর বিভিন্ন কারণ হতে পারে যে তোর কন্ট্রোল করতে পারবি, কোনো একটা খরচাকে তুই কন্ট্রোল করতে পারিস। যেমন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে তোর গোডাউনে প্রচুর মাল আছে, এবার এমন কিছু স্টক পড়ে আছে যেটা তোর কোনো পোকামাকড় নষ্ট করে দিতে পারে, ঠিক আছে, কিছু পোকামাকড় নষ্ট করে দিতে পারে। এবার তার জন্য কি ইউজ করতে হবে, তোকে কীটনাশক ওষুধ ইউজ করতে হবে, মেডিসিন ইউজ করতে হবে, তাহলে তাহলে ক্ষতি হবে না তো। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল করতে পারলি। আর কিছু খরচা আছে যেটাকে কন্ট্রোল করা যায় না। তাহলে বোঝা গেল কন্ট্রোলেবল কস্ট কোনটা আর আনকন্ট্রোলেবল কস্ট কোনটা। এবার পড়বো লেখ অন দা বেসিস অফ নেচার। এটা আগেই অ্যাকাউন্টসে পড়েছি আমরা, এটা অ্যাকাউন্টস অলরেডি পড়ে এসেছি। অন দা বেসিস অফ নেচার, অন দা বেসিস অফ নেচার, অন দা বেসিস অফ নেচার, ঠিক আছে। নেচারের দিক থেকে, আমরা দুভাগে ভাগ করি কস্টকে, একটা লেখ ক্যাপিটাল কস্ট, একটাকে বলে ক্যাপিটাল কস্ট, আর একটাকে কি বলে রেভিনিউ কস্ট। নাম তো শুনেইছি, এটা আমরা অ্যাকাউন্টসে আমরা পড়তাম না, যে এক্সপেন্ডিচারকে দুভাগে ভাগ করা যায়, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। সেটাও বলছে নেচারের দিক থেকে কস্টকে আমরা দুভাগে ভাগ করি, একটা ক্যাপিটাল কস্ট, একটা রেভিনিউ কস্ট। স্যার ক্যাপিটাল কস্ট কি রেভিনিউ কস্ট কি একই কনসেপ্ট, সেম কনসেপ্ট, ওখানেও যেমন বলেছিলাম ক্যাপিটাল কস্ট, এখানেও তাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল কস্ট রেভিনিউ কস্ট সেম জিনিস, সেম কনসেপ্ট, অ্যাকাউন্টস এর মতন সেম কনসেপ্ট। মানে ধর আজকে তুই একটা কোনো মেশিন পারচেস করলি, সেই মেশিনটা কি শুধু এই বছর ব্যবহার করবি, এই বছরের পাশাপাশি আরো বহু বছর ব্যবহার করতে হবে, ওটা হচ্ছে ক্যাপিটাল কস্ট, ঠিক আছে। এই বছর কাঁচামাল কিনলি, কাঁচামাল এই বছরই ব্যবহার করে ফেলতে হবে, এটা হলো রেভিনিউ কস্ট। এবার কি বলেছে দেখ, লেখ অন দা বেসিস অফ, এটাই লাস্ট, অন দা বেসিস অফ ডিসিশন মেকিং, লেখ অন দা বেসিস অফ ডিসিশন মেকিং। আচ্ছা জানিস ডিসিশন মেকিং মানে কি, ডিসিশন মানে জানিস ডিসিশন মানে কি, ডিসিশন মানে সিদ্ধান্ত, তার মানে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে। অন দা বেসিস অফ ডিসিশন মেকিং মানে সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, অন দা বেসিস অফ ডিসিশন মেকিং, লেখ অন দা বেসিস অফ ডিসিশন মেকিং। ডিসিশনের দিক থেকে কস্টকে আমরা চার ভাগে ভাগ করি, চার ভাগে, এক, দুই, তিন, চার।
একটা হচ্ছে মার্জিনাল কস্ট, ঠিক আছে তো, একটা হলে ক্যাশ কস্ট, ঠিক আছে, একটা হলে ডিফারেন্সিয়াল কস্ট, আর একটা হলে সাঙ্ক কস্ট। সাঙ্ক, SUNK, সাঙ্ক কস্ট, ঠিক আছে। তাহলে কি কি বললাম, ডিসিশনের দিক থেকে আমরা কস্টকে চার ভাগে ভাগ করি, একটা হচ্ছে মার্জিনাল কস্ট, একটা হচ্ছে ক্যাশ কস্ট, একটা ডিফারেন্সিয়াল কস্ট, একটা হচ্ছে সাঙ্ক কস্ট। মার্জিনাল কস্টটা লিখছি, হ্যাঁ, লেখা হয়েছে ওটা, মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কিছুই না, দেখ এর বাংলাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, মার্জিনাল কস্টকে বেঙ্গলিতে বলা হয় প্রান্তিক ব্যয়। কস্ট মানে তো ব্যয়, আর মার্জিনাল মানে প্রান্তিক, প্রান্তিক ব্যয়। জিনিসটা কি আমি তোকে বলেছি, গল্পটা বলেছি, তাহলে বুঝতে পারবি। সাপোজ ধর আমার 100টা পেন তৈরি করতে 1000 টাকা খরচা হয়, ভালো করে বুঝবি কিন্তু, 100টা পেন তৈরি করতে 1000 টাকা খরচা হয়। এবার আমি 101টা পেন তৈরি করছি, তখন আমার খরচা হলো ধর 1020 টাকা। বুঝতে পারলি কি বললাম, 100টা পেন তৈরি করতে খরচা হয়ে গেল 1000 টাকা। আবার যখনই 101টা পেন তৈরি করলি, তখন খরচা হলো কত, 1020 টাকা। তাহলে তুই কতগুলো পেন এক্সট্রা তৈরি করলি, এক্সট্রা কটা পেন তৈরি করলি, একটা। তাহলে একটা পেন এক্সট্রা করতে কত এক্সট্রা কত খরচা হলো, এটাকে বলা হয় মার্জিনাল কস্ট। তাহলে কি বলতে পারলি এখান থেকে ডেফিনিশন, তো বলতে পারি মার্জিনাল কস্ট কাকে বলে, মানে এক্সট্রা একটা ইউনিট প্রডিউস করতে, এক্সট্রা এক্সট্রা বা অ্যাডিশনাল, এক্সট্রা একটা ইউনিট প্রডিউস করতে যে এক্সট্রা খরচা হচ্ছে তাকে বলে, এটাই লেখা আছে। তাহলে এক্সট্রা তৈরি করতে এক্সট্রা, আর যতদিন তুই কমার্স নিয়ে পড়বি বা যাদের ইকোনমিক্স আছে, এই টার্মটা খুবই, মানে খুবই কমন টার্ম, মানে এটা বারবার আসবে মার্জিনাল কস্ট জিনিসটা কি। এমন হয়তো আগামী দিনে এমন একটা জিনিস আসবে, চ্যাপ্টারই থাকবে মার্জিনাল কস্ট, শুধু একটা চ্যাপ্টারই থাকবে মার্জিনাল কস্ট, ঠিক আছে তো। তো এটা তো শুধু একটা টার্ম পড়লি, একটা চ্যাপ্টারই থাকবে মার্জিনাল কস্ট, ঠিক আছে তো। গ্র্যাজুয়েশন একটা চ্যাপ্টারই আছে, যেটা তোর 1 মাস ধরে শিখতে হবে, মানে এত বড় চ্যাপ্টার, মানে এত কিছু জানতে হবে মার্জিনাল কস্ট সম্পর্কে, ঠিক আছে। তাহলে মার্জিনাল কস্ট কি বুঝতে পারি, জাস্ট একটু নর্মালি, বা আমরা ইকোনমিক্সও এই কথাটাই বলি, মার্জিনাল কস্ট কাকে বলে, তোর এক্সট্রা একটা ইউনিট প্রডিউস করতে, কি বললাম, এক্সট্রা একটা ইউনিট প্রডিউস করতে যে এক্সট্রা খরচা হয়, এক্সট্রা প্রডিউস এক্সট্রা এক্সপেন্স, এক্সট্রা প্রডিউস এক্সট্রা এক্সপেন্স, এক্সট্রা একটা ইউনিট তৈরি করবো তো যে এত টাকা এক্সট্রা খরচা হবে তাকে বলে মার্জিনাল কস্ট, ঠিক আছে। এটা লিখে দিচ্ছি, কি লেখা আছে, লেখ, ইট রেফার্স টু অ্যান, লেখ, ইট রেফার্স টু অ্যান ইট রেফার্স টু অ্যান অ্যাডিশনাল কস্ট। আচ্ছা, আমি তোদের কথাটা কি বললাম, এক্সট্রা কস্ট বললাম তো, আরে যার নাম এক্সট্রা কস্ট তার নামই তো অ্যাডিশনাল কস্ট। অ্যাডিশনাল কে বলা হয় অতিরিক্ত, অতিরিক্ত বা এক্সট্রাকেও বলা হয় অতিরিক্ত। ইট রেফার্স টু অ্যান অ্যাডিশনাল কস্ট হুইচ ক্যান বি derived, which can be derived, ঠিক আছে, by producing one more unit, can be derived, DERIVED, derived by producing one more unit of output, by producing one more unit of output। তাহলে লাইনটা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছিস কি লিখলাম, বলছে এটা হচ্ছে এক্সট্রা কস্ট, এক্সট্রা কস্ট which can be derived by producing one more unit, মানে আরো একটা ইউনিট এক্সট্রা প্রডিউস করতে এক্সট্রা খরচা হচ্ছে, তাকে বলা হয় মার্জিনাল কস্ট। এখানে দেখ একটা ফর্মুলা লিখছি, ফর্মুলাটা মানে ইকোনমিক্স এই ফর্মুলাটা ইউজ করি, তোদেরও জানা উচিত, মানে এই লাইনটা পড়ে কি বুঝতে পারে, এই লাইনটা মনে রাখতে না পারলেও একটা ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে। তো এখানে কি বললাম আমি, এই যে আমি তোকে একটা অঙ্ক দেখাই ছোট্ট করে, ধর আমি বলছি পেন, পেনের উদাহরণ দিচ্ছি, একটা পেন একটা টাকা, ঠিক আছে, পেন, ধর আমি 25টা পেন তৈরি করছি, 25টা পেন তৈরি করতে তোর খরচা হচ্ছে 175, 25টা পেন এক্সাম্পলটা লিখে দিতে পারিস, 25টা পেনে খরচা হচ্ছে 175,
এবার আমি যখন 26টা পেন তৈরি করবো, দেশের 25টা করতে 175 খরচা হয়, 26টা করতে 172 খরচা হবেই না, একটু তো বেশি হবে। তো ধর সাপোজ ধর 178 টাকা খরচা হয়েছে, তাহলে তুই বল কত টাকা এক্সট্রা খরচা হলো? 3 টাকা, তাই তো? এক্সট্রা খরচা হলো কত? 3 টাকা। কতগুলো এক্সট্রা কতগুলো পেন এক্সট্রা তৈরি করলি? একটা। তাহলে কি হলো? 3/1 ইকুয়াল টু 3 অ্যান্সার বেরোলো। তা 3 কি করে বেরোলো? বুঝতে পারলি তো? কি করে 3 বের করলি বল? এই দুটোর মধ্যে কি বের করেছে? এই দুটোর কি বের করছে? এই দুটোর আমরা কি করলাম? চেঞ্জ করলাম, চেঞ্জ। এই দুটোর কি বের করলাম? চেঞ্জ। এই দুটো চেঞ্জ তো। তার মানে চেঞ্জ মানে কি? 178 থেকে 172 বাদ দিলি। এটাই তো চেঞ্জ হলো। তাই এটাকে কি বলা হয়? এই যে এই সাইনটাকে আমরা বলি চেঞ্জ। আগের দিনও বলছিলাম ডেল্টা, ডেল্টা সাইনটাকে বলা হয় চেঞ্জ, তাই তো? চেঞ্জ। কিসের চেঞ্জ? কিসের চেঞ্জ? স্যার টাকার চেঞ্জ, টাকা। টাকা বলতে এখানে কস্ট। এখানে লিখলাম চেঞ্জ ইন কস্ট, বুঝতে পারলি তো? কি লিখলাম? ডেল্টা কস্ট, কস্টের চেঞ্জ। ঠিক আছে? কস্টের চেঞ্জ ডিভাইডেড বাই কি হবে? কোয়ান্টিটি। কোয়ান্টিটি বুঝতে পারলি? কেন পেনটা কি? পেনটা কি? আমি 25টা পেন তৈরি করি, 26টা পেন তৈরি করি, কি বলে? কোয়ান্টিটি বলে। তাহলে নিচে হবে কোয়ান্টিটির চেঞ্জ আর উপরে হবে কস্টের চেঞ্জ। তাহলে বোঝা গেল ব্যাপারটা কি করে হলো মার্জিনাল কস্ট। বুঝতে পেরেছিস? এক্সাম্পলটা তোকে নিয়েছি আর ফর্মুলা তোকে নিয়েছিস নিশ্চয়ই। ক্যাশ কস্ট। ক্যাশ কস্ট কাকে বলে? আমরা যখন প্রোডাকশন করি, প্রোডাকশন করতে কি লাগে? প্রোডাকশন করতে আমি কোনো জিনিস যদি তৈরি করতে চাই, তাহলে আমার কি লাগে? সবার প্রথম কোনো গুডস তৈরি করতে গেলে, কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার ফার্স্ট কি লাগে? আমি আগের দিন বারবার করে বলেছিলাম, বারবার করে বলেছিলাম, মনে না রাখলে করবি কি করে? কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে কি লাগে? কি লাগে প্রোডাক্ট তৈরি করতে গেলে? টাকা লাগে না। প্রোডাক্ট তৈরি করতে টাকা, টাকা তো পরের জিনিস। তো ও তো অ্যাকাউন্টস এর স্টুডেন্টরা বলে টাকা লাগে। টাকা তো বাদ দে, টাকার কথা বলছি না। টাকার কথা কেন বলছি? কোন প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার প্রথম যেটা লাগে কাঁচামাল। টাকার প্রশ্ন তো এখানে উঠছেই না। টাকা তো লাগেই, ওটা বাদ দে, ও তো অ্যাকাউন্টস হয়ে গেছে। ওটা নিয়ে কেন বলবো? কোন প্রোডাক্ট তৈরি করতে গেলে কি লাগে? কাঁচামাল লাগে। তাহলে কাঁচামাল আমরা কাদের থেকে কিনি? সাপ্লায়ার। যারা যারা সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছ থেকে আমরা কাঁচামাল কিনি। এবার তাদের থেকে যখন কাঁচামালটা কিনি, র মেটেরিয়াল যখন কিনি, আমি ক্যাশেও কিনতে পারি, আবার বাকিতেও কিনতে পারি। যদি ক্যাশে কিনি কাঁচামাল, তাকে বলে ক্যাশ কস্ট। বুঝতে পারলে? ক্যাশ কস্ট কাকে বলে? নরমাল ব্যাপার, একদম নরমাল কথা। ক্যাশ কস্ট কাকে বলে? যখন আমরা সাপ্লায়ারের কাছ থেকে কাঁচামাল কিনি ক্যাশে, তাকে বলে ক্যাশ। সিম্পল কথা হয়ে গেল ক্যাশ কস্ট। এর নোট কিছু লিখতে হবে না। এবার লেখ ডিফারেন্সিয়াল কস্ট, লেখ। এবার লেখ ডিফারেন্সিয়াল কস্ট। Like differential cost, like differential cost is the charge. Like differential cost is the charge in the cost. The differential cost is the charge in the cost which may take place, which may take place, which may take place due to increase or decrease in output, due to increase or decrease in output. Example লিখবো এর। Example লিখ। Like present cost is rupees 2,50,000. Like present cost is rupees 2,50,000. Present cost, present cost is rupees 2,50,000 when the work is done. When the work is done. When the work is done by labor. ঠিক আছে, এবার লেখ and the expected cost, like and the expected cost
and the expected cost rupees 2,25,000 rupees 2,25,000 ওই যে প্রেজেন্ট কস্ট বলেছে 2,50,000 when the work is done by labor, ঠিক আছে, লেবারকে দিয়ে যদি তোমার কোম্পানির কোনো কাজ করাও তাহলে খরচা হবে 2,50,000, কিন্তু সেই কাজটাই যদি মেশিনে করাও, ঠিক আছে, তো বলছে প্রেজেন্ট কস্ট ইজ রুপিস 2,50,000 when the work is done by labor, মানে আজকে আমার ফ্যাক্টরি আছে, সেখানে যদি লেবারদের নিয়ে এসে লেবারকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে কত খরচা হচ্ছে 2,50,000। এইবার আমি যদি মেশিন দিয়ে কাজ করাই, মেশিন দিয়ে কাজ করালে আমার খরচাটা একটু কমবে। কেন কমবে একটু ভাবার চেষ্টা কর। আমি যদি মেশিন নিয়ে আসি তাহলে আমার আগে যত লেবার কাজ করতো এখন কত লেবার লাগবে, এখন লেবারটা অনেকটা কম লাগবে। লেবার যদি কম লাগে তাহলে লেবারদের পেমেন্টটা কম করতে হবে, ঠিক আছে, লেবারদের পেমেন্টটা কম করতে হবে। হ্যাঁ বলি মেশিন তো কিনতে হবে, তা মেশিন কিনলেও যে ওর যে একটা খরচা হবে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। একটা যে মেশিন কেনা হবে ওটা তো আর 1 বছর ইউজ করা হবে না, বহু বছর ইউজ করা হবে। তো বলছে কি প্রেজেন্ট কস্ট ইজ রুপিস 2,50,000 when the work is done by labor and the expected cost rupees 2,25,000 when the work is done, when the work is done, when the work is done by machinery, full stop। তাহলে বুঝতে পারলি, যদি তুমি কাজটা লেবারকে দিয়ে করাও 2,50,000 টাকা খরচা হবে 2,50,000, কিন্তু এটা যদি মেশিনের মাধ্যমে কাজটা করাও তাহলে খরচা 2,25,000 টাকা। তাহলে তুই মেশিনে কাজটা করালে তাহলে তোর খরচার কত টাকা ডিফারেন্ট হয়ে গেল, 25,000 টাকা ডিফারেন্ট হয়ে গেল। এখানে এটাকে বলে ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে 25,000 টাকা। এর নিচে লেখ ডিফারেন্সিয়াল কস্ট, না এমনি লেখ ডিফারেন্সিয়াল কস্ট 25,000। এটা কি লেখা আছে দেখ ভালো করে। ডিফারেন্সিয়াল কস্ট হচ্ছে ইজ আ চার্জ ইন দ্য কস্ট, কস্টের একটা চার্জ করছে হুইচ মে টেক প্লেস, বলছে কি ইনক্রিজ অর ডিক্রিজ আউটপুট, মানে আউটপুট বেড়ে গেলে বা কমে গেলে। দেখ এইটা আর এটার মধ্যে সেম জিনিস, অনেকটা মার্জিনাল কস্ট আর ডিফারেন্সিয়াল কস্ট সেম জিনিস। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় আছে জানিস তো, এখানে ভালো করে যদি দেখিস, এখানে 25 ছিল এখানে 26 হলো, একই না? এখানে 25 ছিল এখানে 26 হলো, একটা ইউনিট বেড়েছে। এবার এখানে উদাহরণটা একটু স্লাইড চেঞ্জ হবে বাট পুরো সেম, পুরো সেম। উদাহরণটা আমি তোকে বলছি, ধর সাপোজ 1,000টা পেন তৈরি করতে, এটা লিখলাম পেন, এটা লিখতে হবে যে বুঝে নে 1,000টা পেন তৈরি করতে খরচা হচ্ছে তার 5,000 টাকা। 1,000টা পেন তৈরি করতে খরচা হচ্ছে 5,000 টাকা। এবার তুই 1,050টা পেন তৈরি করলি, খরচা হলো 5,200 টাকা। ডিফারেন্স বুঝতে পারলি? আগের ডিফারেন্স এটার ডিফারেন্স কি ডিফারেন্স হলো? আগেরটাই কত ছিল বল, এখানে দেখ কত ছিল। প্রথমে ছিল 25টা পেন, তারপরে 26টা পেন হলো, তাহলে একটা পেন বাড়লো। আর এখানে কটা কটা বাড়লো পেন, 50টা বাড়লো। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল। এটা মানে বাকি পুরো সেম, পুরো সেম, এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট। জিনিসটা বুঝতে পারলি, ডিফারেন্সটা বুঝতে হবে। ডিফারেন্ট লেখা একই, মানে একই, শুধু এইটুকুই চেঞ্জ, এইটুকুই চেঞ্জ। ওখানে একটা হয়েছিল আর এখানে 50টা। এবার লেখ সাং কস্ট, সাং কস্টটা খুব দেয়, বুঝিস তো, এমসিকিউ তে খুব আসে সাং কস্ট। লেখ সাং কস্ট, সাং কস্ট, ঠিক আছে, সাং কস্ট জিনিসটা লেখ। আর সাং কস্ট, a sunk cost is a cost that has already been incurred, that has already been incurred। And sunk cost cannot be recovered, and sunk cost cannot be recovered। The sunk cost cannot be recovered।
এই সাঙ্ক কস্ট জিনিসটা কি? সাঙ্ক কস্ট হচ্ছে যেই খরচাটা অলরেডি করা হয়ে গেছে, ঠিক আছে? যেই খরচাটা অলরেডি করা হয়ে গেছে, এই খরচাটা রিকভার করা যাবে না, এই খরচার ডিসিশনে কোনো কাজে লাগে না, তাকেই সাঙ্ক কস্ট বলে। ৩ টে কথা বললাম। সাঙ্ক কস্ট কি? যেই খরচাটা অলরেডি করা হয়ে গেছে, যেই খরচাটা করা হয়ে গেছে। এখন তো বলছি ব্যাপারটা, তুই এখন একটা সিনেমা হলে সিনেমা দেখতে চলে গেছিস, ঠিক আছে? টিকিট কেটে ফেলেছিস, ঠিক আছে? এবার হাফ সিনেমা দেখলি, তোর আর ভালো লাগলো না। সিনেমাটা ভালো লাগলো, বোর লাগছে। তোর বেরিয়ে যেতে ইচ্ছা করছে। তাহলে কি ওই টাকাটা তুই ফেরত পাবি? টাকাটা ফেরত পাবি না। এই সাঙ্ক কস্ট। এটা সাঙ্ক কস্ট। তো বললাম কি, সাঙ্ক কস্ট ইজ আ কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড, যে খরচাটা অলরেডি করা হয়ে গেছে। এই খরচাটা রিকভার করা যাবে না, ঠিক আছে তো? এটা রিকভার করা যাবে না। তবে এই খরচাটা ডিসিশনে কোনো কাজে লাগে না। ডিসিশন নিতে কোনো কাজে লাগে না। এটাই হচ্ছে সাঙ্ক কস্ট। ঠিক আছে তো? এই ছিল ক্লাসিফিকেশন অফ কস্ট। এইবার মোটামুটি এত অব্দি হয়ে গেল। এবার মানে এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক আছে না, অঙ্কগুলো করতে গেলে বেশ কিছু জিনিস কাজে লাগবে। সেই জিনিসগুলো মন দিয়ে শোন। আগেও বলেছি, সেই কথাগুলো জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। কস্ট, ঠিক আছে? এতক্ষণ তো ওকে কস্ট কি আলোচনা করলাম, যে এত দিক থেকে কস্টের ক্লাসিফিকেশন। আলটিমেটলি অঙ্ক করতে গেলে এত দিক থেকে ক্লাসিফিকেশন মনে রাখতে হয় না, ঠিক আছে? কস্ট, কস্টকে আমরা কবে ভাগ করি? দেখ, কস্টকে কবে ভাগ করি? দুভাগে। লিখেছিলাম না একটা ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। দেখ কোন দিক থেকে লেখা ছিল, কস্টকে দুভাগে ভাগ করা যায়, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। দেখ, এইগুলোই তো তোকে পড়ে আসতে বলেছিলাম। রোল ইন প্রোডাকশন নাকি? দেখ, কোন দিক দিয়ে ছিল? ওই তো নেচার বললাম, নেচারের দিক থেকে কস্টকে দুভাগে ভাগ করি, একটা ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। তাই এখানে লিখলাম ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ইনডাইরেক্ট বেসিসের দিক থেকে দুভাগে ভাগ করা যায় অন দ্য বেসিস অফ নেচারের দিক থেকে কস্টকে দুভাগে ভাগ করি, একটা ডাইরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট। সিম্পল ভাব, একটা মানে যে কোনো জিনিস তুই, আচ্ছা পেনের উদাহরণ না দিয়ে তুই বল একটা বই, যে কোনো একটা বই। তো ধর একটা বই তুই তৈরি করবি, তাহলে বই তৈরি করতে কি কি লাগে? যে কোনো বই দেখে বুঝতে পারি বই তৈরি করতে কি লাগে। বই বা বাদ দে, বই যদি মনে না অসুবিধা হয়, তুই কাগজ মানে খাতা তৈরি করতে কি কি লাগে? পেপার, কাগজ লাগবে, ঠিক আছে? আর কি লাগে? তাহলে একটা খাতা তৈরি করতে কাগজ লাগে, তাহলে কাগজটা কি? কাঁচামাল। তাহলে এই যে কাঁচামাল, কাগজটা যে কাঁচামাল, এটা তোকে যদি জিজ্ঞাসা করে এটা কি ধরনের খরচ, এটা কি ডাইরেক্ট খরচ নাকি ইনডাইরেক্ট খরচ? এটা কি খরচ, ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ? এটা ডাইরেক্ট খরচ। ডাইরেক্ট খরচ কি করে বুঝতে পারলাম? খাতাটা কি দিয়ে তৈরি হচ্ছে? কাগজ দিয়ে তো, মানে যেটা দিয়ে তুই টোটালি আইডেন্টিফাই করতে পারবি, মানে ডাইরেক্টলি তুই আইডেন্টিফাই করতে পারবি যে এটা খাতা তো কাগজ দিয়ে তৈরি হয়েছে। ওটা হলো ডাইরেক্ট। কি বললাম বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখ। যেমন ধর এই পেনটা দিয়ে লিখছি, এই যে উপরে যে বডিটা দেখতে পাচ্ছিস, তার মানে এটা তোর ম্যাটেরিয়াল। তুই চোখ দিয়ে দেখতে পাচ্ছিস না, এটা ম্যাটেরিয়াল, এটাই ম্যাটেরিয়াল। বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি? যেটা দেখে তুই চিহ্নিত করতে পারবি যে কোনো জিনিস। এখন তোর বাড়িতে তোর কোনো একটা চেয়ার আছে, চেয়ারটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে। কাঠ ডাইরেক্ট, যেটা তুই দেখে চিহ্নিত করতে পারবি, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে। যেমন ধর তোকে যদি বলি ইট, ইট কি দিয়ে তৈরি হয়? আরে মাটি দিয়ে তৈরি হয়, মাটি। ইট তৈরি করতে বেসিক্যালি ইট কিভাবে তৈরি হয়? মাটিটাকে পুড়িয়ে ইট তৈরি হয়, তাই তো? মাটিকে পুড়িয়ে ইট তৈরি হয়। দেখবি ইটের ভাটায় যদি কোনোদিন যাস বা টিভিতেও যদি দেখিস, দেখবি ইটের ভাটা যেখানে আছে মাটিটাকে পুড়িয়ে ইট তৈরি করে। তাহলে মাটি তো লাগে ইট তৈরি করতে। ঠিক আছে তো? তো এটা মাথায় রাখবি। তাহলে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তার যেমন ডাইরেক্ট খরচা লাগে, তেমনি ইনডাইরেক্ট খরচাও লাগে। তো আমি খাতার কথা বলি, খাতা তৈরি করতে কি লাগবে? কাঁচামাল। ১ম এ কাঁচামাল কাগজ লাগবে। তারপর খাতাটা তৈরি করতে কে আসবে? কেউ না কাউকে তৈরি করতে, খাতাতে কাগজ আসলেই তো খাতা তৈরি হবে না। কোনো একজন ওয়ার্কার, লেবারকে আসতে হবে। ঠিক আছে? তাহলে ওটা কি খরচা? ওই লেবার যদি না আসে খাতা তৈরি হবে? না, তৈরি হবে না। তাহলে ওটাও ডাইরেক্ট। যেটা ছাড়া কাজ ইনকমপ্লিট তাকে বলে ডাইরেক্ট। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারছিস তো? কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তার যেমন ডাইরেক্ট খরচা থাকে, তেমনি ইনডাইরেক্ট খরচা থাকে। ডাইরেক্ট খরচাকে বলা হয় প্রোডাক্টের মেইন খরচ। ডাইরেক্ট খরচাকে বলা হয় প্রোডাক্টের মেইন খরচ। প্রোডাক্টের মেইন খরচ ডাইরেক্ট খরচ। প্রোডাক্টের মেইন খরচ, যেমন ধর একটা যদি খাতা তৈরি করা হয়, তো খাতা তৈরি করতে কাগজ লাগবে, কাঁচামাল, লেবার লাগবে, লেবার যে খাতাটা তৈরি করবে। হ্যাঁ, উপরে তোরা খাতা থেকে খাতার উপর যে সুন্দর করে কভার পেজ থাকে না,
ওটার জন্য কিছু খরচা, ওটাও ডাইরেক্ট খরচা। এইগুলো ডাইরেক্ট খরচা। স্যার ইনডাইরেক্ট খরচা কি হতে পারে? খাতাটা তৈরি হলো কোথায় বসে? ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরির খরচা আছে তো? এটা ইনডাইরেক্ট খরচা। এখন তুই খাতার মধ্যে বুঝতে পারবি এর মধ্যে ফ্যাক্টরি খরচ কোনটা? দেখতে পারবি খাতা থেকে বোঝা যাবে ফ্যাক্টরি খরচা? কোনদিন দেখা যাবে না। ফ্যাক্টরিতে লাইট জ্বলছে, ইলেকট্রিক, এবার ওই খাতার মধ্যে ইলেকট্রিকের চার্জ ঢোকানো হয়। তুই বলতে পারবি? না স্যার বলতে পারবো। ওটা বলতে পারবো না। বুঝতে পারছিস তো? এবং খাতায় অনেক মানে মেশিনের মাধ্যমে যদি তাড়াতাড়ি কাজ করার জন্য মেশিনের মাধ্যমে বলতে মেশিনের খরচাটাও ওর মধ্যে ঢোকানো আছে। তুই ধরতে পারবি না। যেইগুলো তুই খুঁজে পাবি না তাকে ইনডাইরেক্ট বলে। আর যেগুলো খুঁজতে পারবি তাকে বলে ডাইরেক্ট। বোঝা গেল? যেগুলো খুঁজতে পারবি তাকে বলে ডাইরেক্ট। আর যেগুলো খুঁজতে পারবি তাকে বলে ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট খরচা কি হয়? যেকোনো প্রোডাক্ট আমি বলছি না যেকোনো প্রোডাক্ট চোখের সামনে যেকোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে। যেকোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে তার ডাইরেক্ট খরচা থাকবে। ডাইরেক্ট খরচা ছাড়া প্রোডাক্টই তৈরি হবে না। ডাইরেক্ট খরচা ছাড়া প্রোডাক্টই তৈরি হবে না। ডাইরেক্ট খরচার মধ্যে বেসিক্যালি আমরা এর ৩ টে ভাগ করি। ৩ রকমের ডাইরেক্ট খরচা হয়, এর বেশি হয় না। কি হয় ডাইরেক্ট খরচা বল? যেকোনো একটা তোর যদি অসুবিধা হয়, যেকোনো উদাহরণ তোর চোখের সামনে ভাসছে, এমন কোনো একটা উদাহরণ তুলবি যে এই জিনিসটা তৈরি করেছে। এই জিনিস তৈরি কি দিয়ে তৈরি হয়েছে? তাই তো? তাহলে ওর ১ম এ কাঁচামাল লেগেছিল। তাহলে কাঁচামালটাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়াল বলবো? এটাকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এটাকে বলবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ব্যাপারটা বুঝবি কিন্তু দেখ মুখস্থ করলে আজীবন মুখস্থই করে যেতে হবে। ব্যাপার কোনদিন বুঝতে পারবি না। ঠিক আছে তো? তো ব্যাপারটাকে বুঝতে হবে। কোন প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার ১ম কি লাগবে? কাঁচামাল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তারপর কি লাগবে? ডাইরেক্ট লেবার লাগবে। ডাইরেক্ট লেবার। কি লিখব? লাগবে ডাইরেক্ট লেবার। আরেকটা লাগে কি? ডাইরেক্ট এক্সপেন্সেস। কি লিখলাম দেখেছিস? আমাকে যদি বলে একটা পেন তৈরি করা হয়েছে, পেন তৈরি করতে মোট কত খরচা টোটাল কত খরচা হয়েছে? তো টোটাল খরচার মধ্যে কিছু ডাইরেক্ট খরচা থাকবে, কিছু ইনডাইরেক্ট খরচা থাকবে। আর ডাইরেক্ট খরচা কি? যেই খরচাগুলো দেখে বুঝতে পারি না এই খরচাগুলো এই প্রোডাক্ট এর মধ্যেই হয়েছে। সিওর শট। কিন্তু তুই বুঝতে পারবি এই প্রোডাক্ট এর রেন্ট কত খরচা কিন্তু বের করতেই পারবি না তুই। কি বললাম বুঝতে পারলি তো? কেননা একটা ফ্যাক্টরিতে ধর ১,০০,০০০ টা পেন তৈরি হয়। ১,০০,০০০ টা পেন তৈরি হলো। সেই ফ্যাক্টরির ভাড়া ধর ৳৫০,০০০। তখন ভাগ হয়ে যাবে তোর ১,০০,০০০ টা পেন তৈরি করতে ৳৫০,০০০ ভাড়া লেগেছে। তাহলে একটা পেনে কত? ওইভাবে বের করতে হবে। ঠিক আছে তো? তো ওর মধ্যে তুই খুঁজে পাবি না। তাহলে এটা হলো প্রোডাক্টের আমাকে যদি বলে ভাই প্রোডাক্টের মেইন খরচা কোনটা? বলবো প্রোডাক্টের মেইন খরচা যে এই ৩ টে প্রোডাক্টের মেইন খরচা। আর এই ৩ টে খরচাকে মেলালে কি বলে জানিস? যে মেইন খরচা কি বললাম? প্রোডাক্টের মেইন খরচা। মেইন খরচাকে বলা হয় প্রাইম কস্ট। প্রাইম মানে কি বুঝলি? প্রাইম মানে কি? মেইন। প্রাইম মানে মেইন। তো কোন প্রোডাক্টের মেইন খরচাকে বলা হয় প্রাইম কস্ট। বললাম প্রাইম কস্ট। কি বললাম বুঝলি? প্রোডাক্টের মেইন খরচাকে বলা হয় প্রাইম কস্ট। মনে রাখবি কথাটা। কথাটা মনে রাখবি। ও তোকে পরীক্ষায় ইচ্ছা করে এরকম এমসিকিউ দেবে কিন্তু। ও বলবে কি বলবে জানিস কোশ্চেন? আমি তোকে বলছি। এরকম কোশ্চেন বলবে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ ডাইরেক্ট লেবার যোগ ডাইরেক্ট এক্সপেন্স ইকুয়াল টু কি? ইকুয়াল টু কি? বুঝতে পারলি? এমসিকিউ এরকম দেবে। ইকুয়াল টু কি? তখন তোকে কি বলতে হবে? প্রাইম কস্ট। বুঝতে পারলি তো? আচ্ছা এবার দেখ তেমনি কোন প্রোডাক্ট তৈরি করতে গেলে যেমন ডাইরেক্ট খরচা থাকে তেমনি ইনডাইরেক্ট খরচাও থাকে। এবার কি ইনডাইরেক্ট খরচা থাকে? দেখ এরও আবার ৩ টে পার্ট থাকে। এর আগে একটা করে ইন জুড়ে দে। এর আগে ইন জুড়ে দে। যা লেখা আছে এর আগে একটা ইন জুড়ে দে। বুঝতে পারলি কি বলতে চাইলাম? তা ডাইরেক্ট ম্যাটেরিয়াল আগে ইন জুড়লে কি হয়? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাইক ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আচ্ছা তাহলে এখানে কি হবে? ইনডাইরেক্ট লেবার। আর এখানে কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে? তাহলে কি বললাম বল? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তার মানে এই ৩ টে যে ইনডাইরেক্ট আছে, ৩ টে ইনডাইরেক্ট দেখতে পাচ্ছিস তো? এই ৩ টে ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? আচ্ছা এইগুলো প্রোডাক্ট তৈরি করতে এই খরচাগুলো হবে। কিন্তু এইগুলো প্রোডাক্টের মেইন খরচ নয়। এইগুলো প্রোডাক্টের মেইন খরচ নয়। যেমন ধর প্রোডাক্টটা তৈরি হবে মানলাম ফ্যাক্টরিতে। এবার ফ্যাক্টরিতে কি থাকবে? সিকিউরিটি গার্ড থাকবে, সুপারভাইজার থাকবে। ঠিক আছে তো? তো এরা ছাড়া এরা কি প্রোডাক্ট তৈরি করছে? না। এরা প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে। এরা প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে। তো এটা হয়ে গেল ইনডাইরেক্ট লেবার। ঠিক আছে? তেমনি ইনডাইরেক্ট এক্সপেন্সেস ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি ইলেকট্রিক বিল আসছে এই। তো এই যে আছে এইগুলোকে কি বলে? এই ৩ টে খরচাকে যোগ করে এটাকে কি বলে জানিস? অ্যাকাউন্টেন্সি এর এই অ্যাকাউন্টিং কস্টিং এর নাম দিয়েছে ওভারহেড। কি বললাম? এটাকে বলা হয় ওভারহেড। তোকে যদি বলা হয়
তোকে যদি বলা হয় যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্স যোগ করলে কি বলে, তোকে বলতে হবে ওভারহেড বলা হয়, এটাকে কি বলা হয়, ওভারহেড। ঠিক আছে? তো তো এখানে লিখে ফেল, এগুলো লিখে ফেল। তোমার এমনি তোদের জিজ্ঞাসা করছি, এটা এই যে এখন যে জিনিসটা লেখাচ্ছি এটা তোদের জানা বিষয় নয়, কারণ তোরা কি করে জানবি, জানতে পারবে না, সবাই জানতে পারবে না তো এই ব্যাপারগুলো। এই ব্যাপারগুলো কারা জানতে পারবে, একটা যার কথা বলছি এখন তো আর এখন যদি বলা হয় যে না সত্যি ইট কি করে তৈরি হয়, তো কি করে বলবি, এ তো আমাদের থোড়াই লিখতে দেবে ইট কি করে তৈরি হয়, ব্যাপারটা বুঝতে পারি তো। বা ইট তৈরি করতে কি কি জিনিস লাগে আমাকে কোনদিন বের করতে দেবে, কোনদিন বের করতে দেবে না। কথা, একটা কাঠ তৈরি করতে কি মানে একটা ফার্নিচার, একটা চেয়ার তৈরি করতে কি কি লাগে, তা আমাদের পক্ষে কি করে বলা সম্ভব, যে চেয়ার তৈরি করে সে বলতে পারবে, কি বললে বুঝতে পারছিস তো। তো এইগুলো তুই যখন তোর কাজটা কি, তোর কাজটা হচ্ছে তুই একজন কস্ট অ্যাকাউন্টেন্ট, তোকে হিসাব দিয়ে দেবে, তুই হিসাব করবি, বুঝতে পারলি তো। তোর জানতে হবে না কোনটাকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তোকে তুই যখন পরীক্ষায় অঙ্ক করবি, তোকে পরীক্ষায় লিখে দেবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এতটা, বুঝেছিস, তোকে লিখে দেবে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এতটা। তো আমাদের পক্ষে জানা সম্ভব না, এগুলো যারা প্রোডাক্ট তৈরি করে কোম্পানিতে লেবাররা বলে দেবে এই প্রোডাক্ট তৈরি করতে এই জিনিস লাগে, ঠিক আছে তো। তবু আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলছি, সেটা কি টেবিল, টেবিল বা চেয়ার, চেয়ার টেবিল হয় না, জানিস টেবিল করতে, টেবিল তৈরি করতে কি কি লাগে, না জানলেও আমি বলেছি টেবিল করতে কি কি লাগে, জাস্ট কয়েকটা এক্সাম্পল বলছি। যেমন সবার প্রথম কি লাগবে, টিম্বার, বুঝতে পারছিস কি লাগে, টিম্বার, টিম্বার লাগে টেবিল তৈরি করতে, সবার প্রথম যেটা লাগে টেবিল। এখন তুই কোনো একজন কাউকে বললি আমার একটা ঘরের টেবিল তৈরি করে দিতে হবে, তা সে যে আসবে, যে তৈরি করতে আসবে, সে কি বলবে, তুমি আমাকে টিম্বার এনে দাও, মানে কাঠ এনে দাও, কাঠ এনে দাও, আমি তৈরি করে দেবো, কাঠ লাগবে টিম্বার। তারপর কি লাগবে, তাহলে কাঠ চলে আসলো, কাঠ চলে আসলে কি টেবিল তৈরি হবে, না স্যার, যে তৈরি করবে তাকে আসতে হবে, তো তাকে কি বলে, কার্পেন্টার, ঠিক আছে তো। তারপর কি হলো, তাহলে কি বলতে পারলি, তাহলে এইটা বল, এটা কি প্রোডাক্টের মেন খরচা কি মেন খরচা না, টিম্বার, কার্পেন্টার প্রোডাক্টের মেন খরচা কি মেন খরচা না, মেন খরচা। আচ্ছা, এই যে দেখবি অনেকে ফার্নিচার তৈরি করে না, টেবিল টেবিল তৈরি করলো, সুন্দর ডিজাইন করে থাকি না, ডিজাইন করে সুন্দর করে গুছিয়ে ডিজাইন করে, অনেক রকমের ডিজাইন হয়। হ্যাঁ, সব প্রোডাক্টের ডিজাইন হয় না, আবার কিছু প্রোডাক্টের ডিজাইন, ঠিক আছে। তো ডিজাইন করতে গেলে খরচা হতো, এটা ডিজাইন হতেই হবে এমন কোনো কথা নেই, ডিজাইন নাও করতে পারে, ডিজাইন। তাহলে এই তিনটেই হচ্ছে প্রোডাক্টের মেইন খরচ, তাহলে এইটাই হচ্ছে ডাইরেক্ট খরচ, বোঝা গেল কি বললাম, এই তিনটে দিয়ে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। ফার্নিচারটা তৈরি করবে কোনো একটা কারখানায় বসে ফার্নিচার তৈরি করা হবে, তা কারখানায় ফার্নিচার তৈরি করলে কারখানার কি হবে, রেন্ট হবে, তাই না, সবাই একটা করে বলছি। দেখ কি লাগবে, দেখ আমি আরো অনেক পয়েন্ট, ফেভিকল, ফেভিকল, তো বল তোরা নিশ্চয়ই জানিস, যারা যারা ধর চেয়ার টেবিল তৈরি করে ওদের দোকানে যদি কোনোদিন যাস, দেখবি ওদের দোকানে প্রচুর ফেভিকল থাকে, দেখবি ওদের দোকানে ফেভিকল থাকে কিন্তু, তো ফেভিকল লাগবে। তো ফেভিকল যখন কেনে, ও কি ওই একটা টেবিল তৈরি করার জন্য ফেভিকল কিনেছে, তাহলে এটা কি খরচ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট, যেখানে তুই ভাগ করতে পারবি না সেটা ইনডাইরেক্ট, ঠিক আছে তো, ফেভিকল। তারপর কি লিখেছে, নীল, নীল টাইপের জিনিস লাগে, বা ধর আরো অনেক কিছু বলবি তো, পিন লাগে, পেরেক লাগে, কি লাগে তো, ওদের হাতুড়ি ইউজ করা হয়, বুঝতে পারছিস তো। আচ্ছা, তারপর টুল, বড় বড় মানে ওদের কাছে ছোট ছোট মেশিন থাকে দেখবি, ওই যখন ওটাকে কাঠটাকে যখন কি বলে ওটা কাজ করে না তো, ওদের একটা মেশিন টাইপের থাকে বুঝিস তো, ওটাকে পালিশ করার জন্য, মানে লেবেল করার জন্য, ঠিক আছে তো। তো টুল ইউজ করা হয়। তারপর মেশিন ইউজ করা হয়, মেশিন, দেখবি ওপরে যখন পালিশ করে, যখন রংটা করে, দেখবি এক রকমের একটা মেশিন দিয়ে করে দেয়, মেশিন দিয়ে পালিশ হয়ে যায়। বাড়ির আশেপাশে যদি কাঠের দোকান থাকে দেখবি, সামনে টুক করে দাঁড়িয়ে থাকবি, অনেকে জিনিস দেখে নিবি, ঠিক আছে তো। আচ্ছা, তারপর কি বললাম, মেশিন, সুপারভাইজার থাকে, একটু বড় দোকান হলে, একটু বড় দোকান হলে সেই দোকানে সুপারভাইজার রাখে, কেন, ওই যারা কাজ করে ফাঁকি দিচ্ছে না তো কাজে, কাজ করতে করতে ফোন ঘাটছে না তো, ওটা দেখবে, ব্যাপারটা দেখবে, সুপারভাইজার কাজটা ঠিকঠাক হচ্ছে কিন্তু দেখে, সুপারভাইজার থাকে, ঠিক আছে। আর কাজটা কোথায় হবে, ফ্যাক্টরিতে হবে। তাহলে বুঝতে পারলি, এই যে আমি এই কটা খরচা বললাম, এইগুলো হচ্ছে সব ডাইরেক্ট খরচা, আর এই যে এইগুলো বললাম এইগুলো সব ইনডাইরেক্ট খরচা। তাহলে বুঝতে পারলি এইগুলো কি বললাম, এগুলো টেবিলের কথা। এবার যে শার্ট, শার্ট তৈরি করতে কি কি লাগে জানিস, শার্ট তৈরি করতে বলতে পারবি তো, শার্ট তৈরি করতে কি কি লাগে, ক্লথ, ঠিক আছে, ক্লথ, ঠিক আছে, ক্লথ। তারপর ক্লথ হলে তো হবে না, টেলর লাগবে, টেলর, যে তৈরি করবে, মাপ ঠাপ নিয়ে কাজটা করে দেবে, তৈরি করে দেবে, টেলর, টেলর লাগবে। তারপর শার্টে তো ডিজাইন হয়, এটা তো ডিজাইন হয়, আর ডিজাইন হতে গেলে তার জন্য একটা আলাদা খরচা আছে,
ডিজাইন খরচা। আর কি লাগে? থ্রেড। মেশিন ইউজ হয়, ফ্যাক্টরি ইউজ হয়, ঠিক আছে? এগুলো সব থাকবে। আর সুপারভাইজার থাকে, এই সমস্ত জিনিস থাকে। বুঝতে পারলি তো? তাহলে এইগুলো তোকে জাস্ট একটু নলেজের পারপাস এ দিলাম যে এইগুলো জাস্ট জেনে রাখা দরকার। তুই পরীক্ষায় তোকে কোনদিন এইগুলো লিখতে দেবে না, কোনটা করতে কি লাগে। এগুলো তোকে বলবে না। এখন তোকে বলবে না যে স্টোন হয় না তোর পাথর টাইপের যেগুলো পাথর, ও তৈরি করতে কি, কি জিনিস লাগে? তৈরি তো হয় পাথর। জানি তো যে আমরা বাড়ি ঢালাই দিই। তো কি দিয়ে তৈরি হয়? ওরা তো তোকে জিজ্ঞাসা করবে না। ঠিক আছে তো? তো এগুলো জাস্ট নলেজের পারপাস এ বলে। তো বল জাস্ট একটা ছোট্ট একটা জিনিস বলি, ধর ধর এই ধর ধর একটা ঘরে ধর টেবিল তৈরি করা হবে। টেবিল তৈরি করতে গেলে কি, কি লাগবে বললাম, এই নামগুলো লিখে দিলাম ছোট্ট অঙ্কের আকারে যদি বলি। ধর আমি একজনকে ডাকলাম, বলছে আমার ঘরে একটা কম্পিউটার টেবিল তৈরি করে দিতে হবে। তো আসলো, কার্পেন্টার আসলো, বলছে এটা তৈরি করতে গেলে তোমাকে কাজ করো, এই ধরনের কাঠগুলো কিনে নিয়ে আসতে হবে। এই কাঠ নাম লিখি, এই কাঠ তোমাকে মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আমি বললাম কতগুলো লাগবে, কোথা থেকে কিনবো? ও বললো এই কাঠ তুমি ৫ পিস কিনে নিয়ে এসো। এই কাঠ মাপ দিয়ে দিয়েছে, এই কাঠ তুমি ৫ পিস কিনে নিয়ে আসো। ঠিক আছে? বললো এই দোকানে চলে যাও। ঠিক আছে, ওই দোকানে চলে গেলাম, ৫ পিস কাঠ কিনে নিয়ে আসলো। এক পিস কাঠের দাম ধর ৳২০০ করে। ঠিক আছে? তাহলে কত টাকা খরচা হলো আমার? ৳১,০০০ খরচা হলো। তাহলে এই ৳১,০০০ কি খরচা? এটা ম্যাটেরিয়াল এর খরচা ৳১,০০০ হয় কিনা? বুঝতে পারলি তো? বা এখানে না লিখে আমি এখানে লিখি। ম্যাটেরিয়াল খরচা হলো, এটাকে কি ম্যাটেরিয়াল বলে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ৳১,০০০ খরচা হলো। এবার যে কম্পিউটার টেবিলটা তৈরি করে দেবে, তার ফ্রি তে তৈরি করে দেবে, কিন্তু টাকা নেবে। ও বলল এইটা তৈরি করার জন্য আমি তোমার থেকে ৳২০০ নেব। ৳২০০ নেব। তাহলে এটা কি খরচা হলো বল? ডাইরেক্ট লেবার। মানলাম এর উপর কোনো ডিজাইন করি। কোন ডিজাইন করব না। কোন রকম কোনো ডিজাইন করব না। তাহলে আমার মেইন খরচা, এই দুটোই মেইন খরচা হলো কত হলো? ৳৫০০। এটাকে কি বলা হয়? প্রাইম কস্ট, মানে মেইন খরচা প্রাইম কস্ট। ঠিক আছে তো? এবার দেখ, এবার এবার আর কি খরচা হচ্ছিল বল? স্যার ফেভিকলের জন্য খরচা করতে হয়েছে, এইগুলোর জন্য আরো কিছু খরচা করতে হয়েছে। তো এই খরচাগুলোকে কি বলা হয়? এগুলো কি খরচা? সব ইনডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচাকে কি বলা হয়? ওভারহেড। ইনডাইরেক্ট খরচাকে বলে ওভারহেড। আমি একবারে লিখে দিলাম ওভারহেড। সবকটা মিলে ধর আরো ৳১০০ খরচা হয়েছে। তাহলে টোটাল কত খরচা হলো? ৳১৩০০। ঠিক আছে? এবার তোকে বললাম এত অব্দি বুঝতে পারলি তো? এবার তোকে লিখতে হবে যেটা তোকে লিখতে হবে, ভালো করে শোন, এটা লিখবি। এটা নোটটা করবি। ওভারহেড, ওভারহেড বুঝতে পারলি? ওভারহেড কাকে বলে? তোকে যদি বলে ওভারহেড কাকে বলে? কি বলবি ওভারহেড? বলবি সমস্ত ইনডাইরেক্ট খরচাকে বলা হয় ওভারহেড। কি বললাম? তোকে যদি বলা হয় সমস্ত অল ডাইরেক্ট এক্সপেন্স ইকুয়াল টু প্রাইম কস্ট। আজকে মনে রাখলে হবে না, সেপ্টেম্বর মাস অব্দি তোকে মনে রাখতে হবে। তাই না? সেপ্টেম্বরের পরীক্ষা আছে তোকে। মনে রাখতে হবে কিন্তু। সেপ্টেম্বর মাস আমি কেন বললাম? সেপ্টেম্বর তুই যতদিন আরকি কমার্স নিয়ে চলবি, এটা নিয়ে তোকে চর্চা করতেই হবে তোকে। অল ডাইরেক্ট এক্সপেন্সেস ইকুয়াল টু প্রাইম কস্ট, আর অল ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইকুয়াল টু ওভারহেড। ওভারহেড ক রকমের হয়? ওভারহেড ৩ রকমের হয়। এই যে এই খরচাগুলো করব না, ওভারহেড। আচ্ছা, ওভারহেড এটা তো
ওভারহেড ৩ রকমের হয়। ওভারহেড ক রকমের হয় লিখলাম দেখ, ওভারহেড ৩ রকমের হয়। একটা হচ্ছে এই যে খরচাগুলো করা হবে না? এই যে খরচা, ওভারহেড মানে ইনডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচা কোথায় করা হয়? ৩ জায়গায় করা হয়। ভালো করে বুঝবি, ৩ জায়গায়। একটা ফ্যাক্টরিতে করা হয়, একটা অফিসে করা হয়, একটা ফ্যাক্টরিতে করা হয়, ফ্যাক্টরি সংক্রান্ত খরচ। ফ্যাক্টরির মধ্যে যে যার চেয়ার টেবিল তৈরি করো ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরি সংক্রান্ত খরচ। তারপর তারপর কি বলছে? এবার ফ্যাক্টরি খরচা হয়ে গেল। ফ্যাক্টরি খরচা করার পর কি? ফ্যাক্টরিতে যেই প্রোডাক্টটা চেয়ার টেবিল তৈরি হয়ে গেল, ওটা কোথায় নিয়ে আসা হবে? ঠিক আছে? ওটা শোরুমে তৈরি করা হবে, যেখানে মানে শোরুমে নিয়ে আসা হবে, যেখানে বিক্রি করা হবে। বুঝতে পারছিস তোরা? ওটা যেকোনো প্রোডাক্ট যখন তৈরি হয় তো কোথায় তৈরি হয়? কারখানায় তৈরি হয়। কারখানায় তৈরি হয়ে গেলে সে কারখানা থেকে মালগুলো নিয়ে কোথায় নিয়ে আসে? শোরুমে নিয়ে আসা হয়। শোরুম থেকে বিক্রি হয়। ঠিক আছে? অর্থাৎ যেখানে বিক্রি হয় সেখানেও তো কিছু খরচা হবে। যেখানে বিক্রি হবে শোরুম, শোরুম ভাড়া করতে হয়েছে, শোরুমটাকে কত সুন্দরভাবে সাজানো লাইট ফাইট দিয়ে যে খরচা হবে। শোরুমে যারা কাজ করে তাদের প্রতি মাসে মাইনা দিতে হবে। বুঝতে পারছিস তো? তাহলে অর্থাৎ শোরুম মানে যেখান থেকে সেল হয়, সেলিং ডিপার্টমেন্টের খরচ। এখানে লিখবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তাহলে কি লিখলাম? ওভারহেড ৩ রকমের হয়। একটা ফ্যাক্টরি ওভারহেড, একটাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড, একটাকে বলা হয় অফিস ওভারহেড, আরেকটাকে বলা হয় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে ওভারহেড ৩ রকমের হতে পারে। একটা হচ্ছে তোর ফ্যাক্টরি ওভারহেড, একটা হচ্ছে অফিস ওভারহেড, আর একটা সেলিং ওভারহেড। ঠিক আছে তো? তার মানে ফ্যাক্টরি সংক্রান্ত খরচ ফ্যাক্টরি ওভারহেড, অফিস সংক্রান্ত খরচ অফিস ওভারহেড, আর সেলিং ডিপার্টমেন্ট সংক্রান্ত খরচ হলে তাকে বলে সেলিং ওভারহেড। এগুলো তোকে মনে রাখতে হবে। এবার লেখ, এটা লেখা হলে তারপরে লেখ যেটা বলছি। ফ্যাক্টরি, লেখ ফ্যাক্টরি ওভারহেড লেখাচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড বলে হেডিং দে। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে কি, কি লাগতে পারে আমি তোকে বলে দিচ্ছি শোন। লিখেছিস না? হাইলাইট করেছিস মানে আন্ডারলাইন করেছিস তো ফ্যাক্টরি ওভারহেড? আন্ডারলাইন করলে দেখ উপরে একটা জিনিস লেখা ছিল দেখ। এই দেখ, ওভারহেড ক রকমের হয় দেখ। ওভারহেড কি বলেছিল? এইটা, এইটা আর এইটা ৩ টে মিলেই তো ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কিছু ম্যাটেরিয়াল থাকবে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, কিছু ইনডাইরেক্ট লেবার থাকবে, আর কিছু ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে? এটাই লিখবো। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কিছু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? কিছু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, কিছু ইনডাইরেক্ট লেবার, কিছু ইনডাইরেক্ট এক্সপেন্সেস। দেখি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি, কি থাকে? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে আইডিএম। আইডিএম কি থাকে ফ্যাক্টরি ওভারহেডে? লেখ। লিখলাম ফেভিকল, মানে আমি যদি ধর কাঠ তৈরি করার কথা বলি, ফেভিকল, নেল, এইগুলো। ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো থাকবে। এবার আইডিএল কি থাকবে? আইডিএল মানে ইনডাইরেক্ট লেবার। কি থাকতে পারে? লেখ হেল্পার ওয়েজেস, হেল্পার, হেল্পার ওয়েজেস। আর কি লিখবি? স্যালারি অফ প্রোডাকশন ম্যানেজার। কি লিখবি? স্যালারি অফ প্রোডাকশন ম্যানেজার। প্রোডাকশন ম্যানেজারের স্যালারি থাকবে। ঠিক আছে? ইনডাইরেক্ট লেবার। আর কি লিখলাম? আইডিই মানে ইনডাইরেক্ট এক্সপেন্স, মানে ওই ওভার ইনডাইরেক্ট এক্সপেন্স কি, কি থাকতে পারে? লেখ ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট। ঠিক আছে তো? তারপর লিখবি ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি অ্যাসেটস, ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি অ্যাসেটস। তাহলে এখানে বললাম ধর একটা ফার্নিচার তৈরি করা হবে, তো ফার্নিচার তৈরি করতে ফ্যাক্টরি সংক্রান্ত কি খরচা হতে পারে? এইবার ফ্যাক্টরি সংক্রান্ত কিছু ম্যাটেরিয়াল লাগতে পারে। কি ম্যাটেরিয়াল লিখেছি? যেমন ফার্নিচার তৈরি করতে ফেভিকল লাগবে, ফেভিকল, নেল, এগুলো কি ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে। ঠিক আছে? কি ম্যাটেরিয়াল? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। তারপর কিছু ইনডাইরেক্ট লেবার লাগতে পারে, যেমন ধর ওই প্রোডাকশন ম্যানেজারের স্যালারি, হেল্পার ওয়েজেস, এগুলো ইনডাইরেক্ট লেবার। আর ইনডাইরেক্ট এক্সপেন্স কি লিখেছি? এই ফার্নিচার তৈরি করা হবে ফ্যাক্টরিতে করা হবে, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি যে অ্যাসেট গুলো ইউজ করা হবে তার ডেপ্রিসিয়েশন। এইগুলো লিখলাম। ফ্যাক্টরি ওভারহেডের এই আইটেমগুলো লিখলাম। একই রকম ভাবে লিখবি অফিস ওভারহেড, অফিস ওভারহেড লেখ।
লাইক অফিস ওভারহেড, অফিস ওভারহেড, ঠিক আছে, অফিস ওভারহেড। অফিস ওভারহেডে কি লিখবো? আইডিএম, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। অফিস ওভারহেড কি লিখলাম? আইডিএম। অফিস ওভারহেডে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি কি লাগবে? লেখ স্টেশনারি ইঙ্ক। জানিস তো কালি, ইঙ্ক মানে তো কালি। পেন ফেন ইউজ কোথায় হয়? পেন, তারপর স্টেশনারি কোথায় ইউজ হবে? নিশ্চয়ই ফ্যাক্টরিতে ইউজ হবে না? এটা কি ফ্যাক্টরিতে ইউজ হবে? স্টেশনারি এগুলো কোথায় ইউজ হবে? হিসাবপত্র করবে কোথায়? অফিসে, অফিসের খরচা এগুলো। স্টেশনারি ইঙ্ক অফিসে ইউজ হবে, ঠিক আছে? এটাও এক ধরনের ম্যাটেরিয়াল। স্টেশনারি মানে কি? তার স্টেশনারি আইটেম কি? তার ক্যালকুলেটর কিনলি, পেন কিনলি, পেন্সিল কিনলি, ঠিক আছে, ইরেজার কিনলি, এইগুলো ইউজ হবে। তারপর ধর মার্কার পেন কিনলি, এগুলো কোথায় ইউজ হবে? অফিসে ইউজ হবে, ঠিক আছে? তো এগুলো তো ম্যাটেরিয়ালই। স্টেশনারি, তারপর কি লিখলাম? ইঙ্ক, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এবার ইনডাইরেক্ট লেবার, আইডিএল। তো বল, ইনডাইরেক্ট লেবার তো অনেক বড় কথা। এখানে ধর ওখানে অফিসে যারা চাকরি করবে তাদের মাসে মাসে মাইনে দিতে হবে না? ওটাই তো ইনডাইরেক্ট লেবার, ঠিক আছে? ওটাই তো ইনডাইরেক্ট লেবার। লেখ, কি লিখবি? স্যালারি অফ এমপ্লয়ি, স্যালারি অফ এমপ্লয়ি, ঠিক আছে? স্যালারি অফ জেনারেল ম্যানেজার, স্যালারি অফ জেনারেল ম্যানেজার। আর কি এখানে? ইনডাইরেক্ট এক্সপেন্স কি হতে পারে বল দেখি, একটু আইডিয়া করে বল। একটা আইডিয়া করে বল, ইনডাইরেক্ট এক্সপেন্স কি হতে পারে? একটু ভাব। এখানে কি লিখি? তোরা নিজেরা অ্যান্সার দিতে পারবি, ভালো করে শোন। এটা কি লিখি? অফিস ওভারহেড। অফিস ওভারহেড মানে কি? অফিসের খরচ। অফিস ওভারহেড মানে অফিসে খরচ। তাহলে অফিসে প্রথমে কি লিখলাম? স্যার স্টেশনারি ইউজ হয়। তাহলে স্টেশনারি জিনিসটা কি? এটা একটা ম্যাটেরিয়াল। স্টেশনারি জিনিসটা কি? একটা ম্যাটেরিয়াল। মানে স্টেশনারি জিনিসটা কি? ধর এই যে এটা একটা পেন ধরলাম হাতে, এটা মানে ম্যাটেরিয়াল জিনিসটা কি? যার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে তুই ধরতে পারবি। বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, তারপর অফিসে যারা চাকরি করে তাদের কি মাইনা দিবি? ওটা তোর ইনডাইরেক্ট লেবার। আর ইনডাইরেক্ট এক্সপেন্স, অফিসটা ধর মালিকের অফিস নেই, তাহলে অফিসটা কি করেছে? ভাড়া করেছে। তাহলে অফিস রেন্ট হয়ে গেল। বুঝতে পারলি তো? অফিস রেন্ট হয়ে গেল। তাহলে এখানে লেখ অফিস রেন্ট। এটা ইনডাইরেক্ট খরচার মধ্যে পড়বে, অফিস রেন্ট। তারপর লিখবি ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস। অফিসে ধর কম্পিউটার আছে, অফিসে ধর ল্যাপটপ আছে, অফিসে ধর এসি আছে, সেগুলো ইউজ করা হচ্ছে, তার ডেপ্রিসিয়েশন হবে তো। এগুলো কি খরচা? এটা অফিস খরচা বলবো না ফ্যাক্টরি খরচা বলবো? তো অফিস খরচা। অফিসে ধর বড় বড় চেয়ার টেবিল আছে, এগুলো কি খরচা বলবো? অফিস খরচা তো এগুলো সব। তো এগুলো এই জন্য লিখলাম ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস। বেরিয়ে গেছিস? এবার লেখ সেলিং, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। লেখ সেলিং আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। কি লিখলি? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এখানে কি হবে? এখানে ম্যাটেরিয়াল কি লাগতে পারে? লেখ এখানে আইডিএম কি লাগতে পারে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। স্টেশনারি। কিছু স্টেশনারি তোর অফিসেও ইউজ হয়, আবার কিছু স্টেশনারি যেখানে সেল হয় সেখানেও ইউজ হয়, ঠিক আছে তো? বুঝতে পারলি? ধর একটা সিলেদার্স এর মতন একটা বড় দোকান, ঠিক আছে তো? তো ওদের দোকান, যে যেখান দিয়ে আমরা যে জুতো কিনি, ওটা কি? ওটা শোরুম। ওখান দিয়ে তো জুতোগুলো সেল হয়। তাহলে ওখানে কি ওদের কি কোনো স্টেশনারি খরচা হয় কি হয় না? বল দেখি, ভাব দেখি। ওদের তো স্টেশনারি খরচা হবে না। ওরা পেন কিনবে, পেন্সিল কিনবে, হিসাব করতে কত কিছু লাগে ওদের। স্টেশনারি আইটেম থাকবে না? প্রিন্টিং ফিন্টিং করছে, সব স্টেশনারি খরচা লাগবে। স্টেশনারি খরচা থাকবে, ওখানে থাকবে স্টেশনারি খরচা। তারপর কি? এবার বল, ওখানে যারা কাজ করছে, যে সমস্ত দেখবি সমস্ত কাউন্টারে বসে আছে, ওদের যে মাইনা দিতে হচ্ছে মাস গেলে, ওটা কিসের মধ্যে পড়বে? ওটা ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবারের মধ্যে পড়বে। লাইক ইনডাইরেক্ট লেবার কি কি হবে? লাইক স্যালারি অফ এমপ্লয়ি। আমি আরেকটা পয়েন্ট ঢুকিয়েছি, ড্রাইভার ওয়েজেস। বলে স্যার ড্রাইভার আবার কি করতে লাগবে? মানে শোরুমে, বল দেখি শোরুমে ড্রাইভার কি করবে? ড্রাইভার কি করতে লাগবে এখানে? ধর কোনো পার্টি ধর অর্ডার করলো, তো মালটা তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, দোকানে পৌঁছে দিয়ে আসতে হবে, ঠিক আছে তো? তো এটা হবে ড্রাইভার ওয়েজেস।
নেক্সট ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইনডাইরেক্ট এক্সপেন্সেস এটা কি হবে? ওই যে শোরুমটা, শোরুমের ভাড়া, শোরুমের ভাড়া আসবে এখানে, শোরুমের ভাড়া, লাইক শোরুম রেন্ট, শোরুম রেন্ট। আর কি হবে? ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান। দেখা গেল ওই ধর যে বিজনেসটা, ওই যে কোম্পানি, ওর নিজস্ব একটা ডেলিভারি ভ্যান আছে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল পাঠানোর জন্য, ঠিক আছে? সেই ডেলিভারি ভ্যানটা ইউজ করলে তার ডেপ্রিসিয়েশন হবে, তাই লিখলাম ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান। ঠিক আছে, এবার বইয়ে চলে আসি। এইটা হচ্ছে বেসিক জিনিস ছিল, এবার বইয়ে, এইবারে বইয়ে চলে আসতে হবে। আচ্ছা, তোদের যাদের বই আছে এই এক্সাম্পল থ্রিটা পড়ে নিবি। এই যে এতক্ষণ বোঝালাম এই পয়েন্টগুলো আছে, এক্সাম্পল থ্রিটা পড়ে নিবি। আমি অলরেডি পিডিএফ দিয়ে দিচ্ছি, ইংলিশ বেঙ্গলি দুটো পিডিএফই দেওয়া আছে, ঠিক আছে? তো এক্সাম্পল থ্রিটা পড়ে নিবি। যারা ইংলিশ পিডিএফটা দেখবি তারা 32 পাতার 3 নম্বর এক্সাম্পল লিখে নিতে পারিস, খাতায় নোট নোট করে নিতে পারিস। আর যারা বাংলা পড়বি তাদেরও বলে দিচ্ছি, বাংলা বইয়ের পেজ নাম্বার কত? 24 পাতার 3 নম্বর। লিখে নে, লিখে নে, লিখে নে, পরে ভুলে যাবি বলে বলিনি, এরকম বলবি। তো লিখে নে, এক জায়গায় লিখে নে। যারা বেঙ্গলিতে পড়বি তারা লিখে নিবি 24 পাতার 3 নম্বর। যারা বেঙ্গলিতে পড়বি তারা লিখবি 24 পাতার 3 নম্বর। যারা ইংলিশে পড়বি তাদের কথা বললাম বল, 32 পেজের 3 নম্বর। লিখে নে, লিখে নে, এক জায়গায় নোটটা লিখে নে, নোটটা লিখে নে। যে বেঙ্গলিতে পড়বি সে বেঙ্গলিটা লিখ খাতায়, আর যে ইংলিশে পড়বি সে ইংলিশে লিখে নে। এটা পড়বি, ঠিক আছে? তো ও তোকে এরকম এক্সাম্পল দিয়ে দেবে, বলবে বলবে বলো কোনটা কি ধরনের খরচা। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটা বলে দিচ্ছি, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? একটা বলছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, বুঝতে পারছিস? তোরা বাড়িতে কিন্তু পড়িস কিন্তু এগুলো, না হলে কিন্তু এমসিকিউ লিখতে পারবি না, এগুলো এমসিকিউ তে থাকবে। ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জন্য যে খরচা হয়, তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবার তো কি বললাম, এটা কি ধরনের খরচা? এটা এক ধরনের প্রাইম কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি বললাম? এটা এক ধরনের প্রাইম কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা কি বললাম? এটা এক ধরনের প্রাইম কস্ট। ঠিক আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের খরচাটা কি বলেছিলাম? বললাম না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি কোনো প্রোডাক্টের মেইন খরচ, ওটা প্রাইম কস্টের মধ্যে পড়ে। আর এটা কি খরচ? যদি এটাকে আমি তোকে অপশন যদি দিয়ে বলি এটা কি খরচ, এটা ফিক্সড খরচ, এটা কি ভেরিয়েবল খরচ, নাকি এটা সেমি ভেরিয়েবল খরচ? তাই তো আমি পড়েছিলাম না আগের দিন, বিহেভিয়ার দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোর ফিক্সড খরচ, কি কি বের করছিস? ইংরেজি পেজ 32 আর বেঙ্গলি 24। এটার ইংলিশ বেঙ্গলি কিছু নেই, এটা তো সবই বাংলা বই তো এটা ইংলিশে লেখা আছে, ইংলিশ বই তো ইংলিশে লেখা আছে। এইটার তো ইংলিশ বেঙ্গলি। এই বইয়ের নাম্বারটা বলো, পেজ নাম্বার। আচ্ছা, যেটা বলছিলাম, ধর তোকে যদি বলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি ধর কি এটা? প্রাইম কস্ট, তাই তো? প্রাইম কস্ট কেন? এটা হচ্ছে প্রোডাক্টের মেইন খরচ, প্রাইম কস্টের মধ্যে পড়ে। ঠিক আছে তো? আর এটা কি খরচা? বিহেভিয়ারের দিক থেকে কস্টকে 3 ভাগে ভাগ করে, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল, একটা সেমি ভেরিয়েবল। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জন্য যে খরচা, এটা কি ধরনের খরচা? এটা হচ্ছে ভেরিয়েবল খরচা। ভেরিয়েবল খরচা। ধর একটা নরমাল ব্যাপার, ধর একটা বাড়ি তৈরি করতে যতগুলো ইট লাগবে, দুটো বাড়ি তৈরি করতে ইটের সংখ্যা বাড়াতে হবে। তো যত তুমি বেশি প্রোডাকশন করবে তত তোমার কাঁচামালের খরচা হবে। ম্যাটেরিয়াল হচ্ছে একটা ভেরিয়েবল এক্সপেন্সেস, ঠিক আছে? মনে রাখতে হবে। আচ্ছা, তারপর এখানে কি লিখেছে? কস্ট অফ ইনডাইরেক্ট ওয়েজেস। কি লেখা আছে? কস্ট অফ ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস আমি ডাইরেক্ট বলি, যদি ডাইরেক্ট ওয়েজেস বলতাম তাহলে বলতাম এটা কি? প্রাইম কস্ট। এটা কি বলেছি? ডাইরেক্ট ওয়েজেস নয়, ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস কি প্রাইম কস্টের মধ্যে পড়ে? না। এবার তো লেখালাম ইনডাইরেক্ট ওয়েজেস, কি লেখালাম দেখ, স্যার ওভারহেড লিখেছিলাম না, ইনডাইরেক্ট ওয়েজেস ওভারহেড লিখে, কস্ট অফ ইনডাইরেক্ট ওয়েজেস ওভারহেড দেখ লিখেছে ওরা, প্রোডাকশন ওভারহেড, প্রোডাকশন ওভারহেড। শুধু ইনডাইরেক্ট ওয়েজেস বললে প্রোডাকশন ওভারহেড। এবার যদি বলে দেয় না অফিসের ওয়েজেস, সেলিং এর ওয়েজেস, তখন আলাদা হবে। যখন শুধু ইনডাইরেক্ট ওয়েজেস বলে ভাববি এটা অফিসের নয়, ফ্যাক্টরি। আচ্ছা, তাহলে কস্ট অফ ইনডাইরেক্ট ওয়েজেস কি, জাস্ট এইগুলো তোকে একবার করে থরলি রিডিং করতে হবে, ঠিক আছে? রিডিং করতে হবে, এগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় যে কোনো একটা এক্সাম্পল তুলে দেখাতে, যে কোনো একটা এক্সাম্পল তুলে দিন,
বলবে, ঠিক আছে? এটা একটু পড়ে নিবি। এরপরে দেখ, তারপরেই দেখ যেই পিডিএফটা খোল, এখন ওটা না দেখলেও হবে। পিডিএফটা খোল, পিডিএফটাতেই পড়াচ্ছি তো, পিডিএফটা দেখলেই বুঝে যাবে। পিডিএফটা খোল, পিডিএফটা খোল। এই পিডিএফটা ভালো করে দেখবি, পড়বি, ঠিক আছে তো? দেখ কি বলছে এখানে, এলিমেন্ট অফ কস্ট। দেখ আমি তোকে এইমাত্র তোদের এইটাই লেখালাম, মনে পড়ছে? এইমাত্র এটাই লেখালাম, ভালো করে পড়, মন দিয়ে শোন, ভালো করে প্রতিটা কথা মনোযোগ সহকারে শোন, তাহলে কিন্তু তুই পারবি। এলিমেন্ট অফ কস্ট, এলিমেন্টের দিক থেকে আমরা কস্টকে কবে ভাগ করি? তো বললাম বল, এলিমেন্টের দিক থেকে কস্টকে কবে ভাগ করা যায়? এলিমেন্টের দিক থেকে আগের দিন থেকে বলছিলাম তো, বাড়িতে না পড়লে তো হবে না। আমি বলেছিলাম দেখ, আগের দিন প্রথমেই লিখেছিলাম দেখ, একদম আগের দিন যে ফার্স্ট পয়েন্ট লেখালাম, ক্লাসিফিকেশন অফ কস্ট। প্রথম পয়েন্ট বুঝিয়েছিলাম, এলিমেন্টের দিক থেকে কস্টকে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি লেখা ছিল? ম্যাটেরিয়াল, লেবার আর এক্সপেন্সেস, মানে আদার কস্ট, এক্সপেন্সেস। ম্যাটেরিয়াল মনে রাখতে হবে, বললে হবে না, এটা পড়তে হবে, নাহলে তুই অঙ্ক করতে পারবি না। এলিমেন্টের দিক থেকে কস্টকে 3 ভাগ করে, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা এক্সপেন্সেস, ঠিক আছে? প্রতিটারই দুটো করে পার্ট হয় বলেছিলাম, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এইমাত্র তোকে বললাম সব করা ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলা হয়? এইমাত্র বললাম ডাইরেক্ট, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট, লেবারের ডাইরেক্ট আর এক্সপেন্সের ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট যোগ করে তাকে কি বলা হয়? প্রাইম কস্ট। এই দেখ এখানে লিখে নি, বাট আমি তোকে বলেছিলাম তো ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট, এই ডাইরেক্ট, এই ডাইরেক্ট আর এই ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট যোগ করলে কি বলে? প্রাইম কস্ট। তাহলে তিনটে ইনডাইরেক্ট যোগ করলে কি হয় থাকে? ওভারহেড। দেখ এখানে লিখেছে ওভার, তিনটে ইনডাইরেক্ট যোগ করলে তাকে বলে ওভারহেড, ঠিক আছে? এবার ওভারহেড ক রকমের হয়? এইমাত্র বললাম, লেখালাম খাতায়, লেখালাম এইমাত্র। ওভারহেড ক রকমের হয়? ওভারহেড 3 রকমের হয়। ওরা ওখানে 4 রকম দিয়ে কোনো ম্যাটার করে না, আমি তো বললাম 3 রকমের। কি কি বললাম? একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা অফিস ওভারহেড, আর একটা ওরা লিখেছে সেলিং আর ডিস্ট্রিবিউশন আলাদা করেছে, আমি ওটাকে একবারে করে দিই, সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং ওভারহেড মানে সেল করতে যে খরচা, আর ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউট করতে, মালটা ডিস্ট্রিবিউট করতে খরচা, ঠিক আছে তো? তাকে বলে সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড। এবার দেখ, এত অবধি তুই বুঝতে পারলি? এত অবধি বুঝতে পারলি? এবার দেখ, এবার তো অঙ্কে আসবো। অঙ্ক আসতে গেলে তোকে কিছু জিনিস বুঝতে হবে, অঙ্কে আসতে গেলে কিছু জিনিস বুঝতে হবে। এতক্ষণ ধরে তো তুই বুঝলি ব্যাপারটা, তাহলে কি বুঝতে পারলি বল? আমি তোকে কি লেখালাম? তিনটে ডাইরেক্ট যোগ করলে কি বলা হয় বল? প্রাইম কস্ট। তাহলে তাহলে আমি তোকে এরকম বলতে পারি যে স্যার, প্রাইম কস্ট, আপনি বললেন প্রাইম কস্ট বের করার নিয়মটা কি? লেখ আমার সঙ্গে, লেখ আমার সঙ্গে, লেখ প্রাইম কস্ট ইকুয়াল টু, তোরাই বল কি বললি? তোরা প্রাইম কস্ট বের করতে গেলে কি করতে হয়? তিনটে ডাইরেক্ট যোগ করতে হবে, তিনটে ডাইরেক্ট, বারবার পাতা উল্টাতে হবে না। প্রাইম কস্ট বের করতে গেলে তিনটে ডাইরেক্ট যোগ করতে হবে। তিনটে ডাইরেক্ট মানে প্রথম ডাইরেক্টের নাম কি বললাম বল? বল, মুখে বলতে হবে তো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্রথম ডাইরেক্টের নাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। সেকেন্ড ডাইরেক্টের নাম কি বলেছিলাম বল? লেবার বা ডাইরেক্ট ওয়েজেস লিখলেই হবে, যে কোনো একটা লিখলেই হবে, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস। 3 নম্বর ডাইরেক্টের নাম কি বলেছিলাম? ডাইরেক্ট এক্সপেন্সেস, এক্সপেন্সেস। দেখ যত লিখে লিখে পড়বি, তুই শুধু মুখস্থ করলে হবে, যত বুঝে বুঝে পড়বি তত মনে রাখতে পারবি ব্যাপারগুলো। ডাইরেক্ট এক্সপেন্সেস, বোঝা গেল? তা তিনটে ডাইরেক্ট যোগ করলে হয়ে গেল প্রাইম কস্ট, তাই কি না? বল, তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? প্রাইম কস্ট। হয়ে গেল প্রাইম কস্ট। এগুলো স্যার ইনডাইরেক্টও থাকে, এই দেখ না, এখানে লিখেছিলাম না কোথায়? এই যে কি বলেছিলাম বল? সমস্ত ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলা হয়? ওভারহেড। তার মানে ওভারহেড কে ক ভাগ ভাগ করি? স্যার এই যে 3 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাই তো? ওভারহেডে 3টে ভাগ। প্রথম ওভারহেডটার নাম কি লিখেছি? প্রথম ওভারহেডের নাম কি লিখে? দেখ ফ্যাক্টরি ওভারহেড। তার মানে এই যে তোর প্রাইম কস্ট বেরিয়ে গেল, বেরিয়ে গেল তো প্রাইম কস্ট, ভালো করে শুনবি কিন্তু। প্রাইম কস্টের সাথে প্রথম ওভারহেড যোগ করব, কি বলছি শুনছিস তো? তোরা অলরেডি এই অবধি ঢুকেছিস 1 নম্বর। এরপরে টোকার আগে আমার কথাটা মনোযোগ সহকারে শোন, আমার কথা মনোযোগ সহকারে শুনবি। আমি কি বলেছি? যেমন সবকটা ডাইরেক্ট থাকে, তেমনি সবকটা ইনডাইরেক্ট থাকে। সবকটাকে ইনডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? ওভারহেড। ওভারহেডের মধ্যে প্রথম ওভারহেডের নাম কি লেখা ছিল? ফ্যাক্টরি। ফ্যাক্টরি। তাহলে যে তোর প্রাইম কস্ট যে বেরিয়ে গেছে, ওর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করবি। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করবি, যোগ করলে কিছু একটা বেরোবে। কি বেরোবে? যেটা যোগ করলে যে ভ্যালুটা বেরোবে তাকে কি বলে? তাকে বলে ওয়ার্ক। নামটা তোকে মনে রাখতে হবে, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। বললাম ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। তার মানে 2 নম্বর পয়েন্ট তোকে কি শেখাচ্ছি? ওয়ার্ক কস্ট, লেখ ওয়ার্ক কস্ট, লেখ ওয়ার্ক কস্ট স্ল্যাশ দিয়ে লেখ ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট স্ল্যাশ দিয়ে লেখ ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট স্ল্যাশ দিয়ে লেখ ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে? ওয়ার্ক কস্ট স্ল্যাশ দিয়ে লেখ
ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে, ওয়ার্ক কস্ট স্ল্যাশ দিলে ফ্যাক্টরি কস্ট। কি করে বের করবো এটা? স্যার যেটা বেরোলো, কি বেরোলো তোর, কি বেরোলো, কি বের করেছি, প্রাইম কস্ট। প্রাইম কস্টের সঙ্গে কাকে যোগ করবে, এইভাবে আমি কিভাবে মনে রাখি, প্রাইম কস্টের সঙ্গে প্রথম ওভারের যোগ করো, প্রাইম কস্টের সাথে প্রথম ওভার যোগ, আর প্রথম ওভারের নাম কি ছিল, ফ্যাক্ট, তাহলে যোগ দিয়ে লেখ ফ্যাক্টরি ওভারহেড, হয়ে গেল। তাহলে আমার তো 3টে ওভারহেড ছিল, আমি তো একটা ওভারহেড নিলাম, আমি তো একটা ওভারহেড যোগ করলাম। এরপরে 2 নম্বর ওভারহেডের নাম কি ছিল বল, অফিস, অফিস। তাহলে স্যার অফিস ওভারহেড কার সাথে যোগ করব, কি বেরোলো 2 নম্বরের অ্যানসার কি বেরোলো, ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভারহেড যোগ করব। ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভারহেড যোগ করলে তার একটা নাম আছে, কি নাম দিয়ে, তার নাম কস্ট অফ প্রোডাকশন, টেকনিক্যাল নাম মনে রাখতে হবে। স্যার এইগুলোর বাংলা হয়, ঠিক আছে, এইগুলোর বাংলা হয় না, ঠিক আছে তো। লেখ কস্ট অফ প্রোডাকশন, লেখ কস্ট অফ প্রোডাকশন, লেখ কস্ট অফ প্রোডাকশন, লেখ কস্ট অফ প্রোডাকশন। এটা বের করার ফর্মুলা কি লিখবো, ওয়ার্ক কস্ট, এটা বের করার ফর্মুলা ওয়ার্ক কস্ট প্লাস অফিস ওভারহেড প্লাস অফিস ওভারহেড প্লাস অফিস ওভারহেড, কি লিখলাম, কস্ট অফ প্রোডাকশন বের করবো কি করে, ওয়ার্ক কস্টের সাথে অফিস ওভারহেড যোগ করলে তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। এবার দেখ 4 নম্বর কি লিখবো, 4 নম্বর স্যার কস্ট অফ প্রোডাকশন তো বেরিয়ে গেছে, এরপরে আর কি ওভার আর একটাই বেঁচে আছে, কি আরেকটা কি বেঁচে আছে বল, সেলিং ওভারহেড। তাহলে যেটা কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল সে সেলিং ওভার যোগ কর, যোগ করলে স্যার কি হবে, টোটাল কস্ট, কি বললাম, টোটাল কস্ট। লেখ পরেরটার নাম, লেখ টোটাল কস্ট, লেখ টোটাল কস্ট, এরই আরেকটা নাম স্ল্যাশ দিয়ে লিখলাম। এই টোটাল কস্টের আরেকটা নাম বলা হয় কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস। এগুলো টেকনিক্যাল টার্ম, তোকে মনে রাখ, মানে তোকে পড়তে হবে, না পড়লে তোর মনে থাকবে না, ঠিক আছে। টোটাল কস্ট এরই আরেকটা নাম কস্ট অফ সেলস, টোটাল কস্টের আরেকটা নাম কি লিখলাম, কস্ট অফ সেলস। এটা বের করবো কি করে, কস্ট অফ প্রোডাকশনের সাথে কি যোগ করবো, সেলিং ওভারহেড, কস্ট অফ প্রোডাকশনের সাথে সেলিং ওভারহেড তুই যোগ করে দে, বেরিয়ে যাবে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট, হয়ে গেল। লাস্ট পয়েন্ট, তাহলে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে, টোটাল কত খরচা হয়েছে, খরচাটা বের করে ফেললি। এবার এই প্রোডাক্টটা তো তুই মার্কেটে বেচবি, তৈরি করে তো রাখবি না, বেচবি তো, বেচলে একটা তো দাম পাবি। এবার প্রোডাক্ট বেচে, ধর সাপোজ ধর তোর প্রোডাক্ট তৈরি করতে তোর খরচা হলো 5,000 টাকা, প্রোডাক্টটা তুই বেচছিলি কত টাকা, 6,000 টাকায় বেচছিলি, তাহলে কি হলো, প্রোডাক্ট বেচে তোর লাভ হলো না লস হলো, লাভ হলো কত টাকা, 1,000 টাকা। তাহলে লাভটা কি করে বের করলাম, 6,000 থেকে 5,000 বাদ দিয়ে, 6,000টা কি বলেছিলাম, সেল, আর 5,000টা কি বলেছিলাম, কস্ট, তাহলে বাকি 1,000 টাকা প্রফিট, তাই তো। তাহলে তোকে যদি বলে প্রফিট বের করার ফর্মুলা কি, তুই কি বলবি বল, সেল মাইনাস কস্ট, কিন্তু লেখ সেল, লেখ প্রফিট, লাস্ট পয়েন্ট লেখ প্রফিট, প্রফিট বের করবো কি করে, স্যার ওই তো বললেন সেলিং প্রাইস, লেখ সেলিং প্রাইস মাইনাস কি বললি, কস্ট প্রাইস, তো কস্ট প্রাইসটা লিখিস না, কি লিখবি, উপরে কি লেখা ছিল, টোটাল কস্ট, টোটাল কস্ট বেটার ওয়ার্ড, কারণ আগে টোটাল কস্ট লেখা ছিল, ওটাই লিখ টোটাল কস্ট, সেলিং প্রাইস মাইনাস টোটাল কস্ট, ঠিক আছে। হয়ে গেল 5টা পয়েন্ট, দেখতে পেলি 5টা পয়েন্ট কি লিখলাম, 5টা পয়েন্ট আশা করি বুঝতে পেরেছিস। দেখ এবার চলে আয়, নোটে চলে আয়, কি লেখা ছিল দেখ এখানে, এখানে বলে প্রাইম কস্ট বের করার ফর্মুলা কি, এবার তুই নোটপত্র কত ইজি লাগবে দেখ, প্রাইম কস্ট বের করার ফর্মুলা কি স্যার, ম্যাটেরিয়াল লেবার 3টে যোগ করে হলো প্রাইম কস্ট। ফ্যাক্টরি কস্ট কি করে বের করি, স্যার প্রাইম কস্ট সঙ্গে ফ্যাক্টরি ওভার যোগ করেছে। কস্ট অফ প্রোডাকশন কি করে বের করছি, ওয়ার্ক কস্টের অফিস খরচা যোগ করেছি, ঠিক আছে তো। তারপর টোটাল কস্ট বা কস্ট অফ সেলস কি করে বের করছি, স্যার এখানে কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আপনি বলেছিলেন সেলিং ওভারহেড যোগ করতে, ওরা আবার ওপেনিং স্টক ক্লোজিং স্টক কেন দিই, ওপেনিং যোগ করে ক্লোজিং মাইনাস, এটা এখন তোর জন্য মাথায় এখন রাখতে হবে না, পরে মাথায় রাখ, পরে, এখন ইনিশিয়াল স্টেজে এটা মাথায় রাখবো না, একটু পরে, হয়তো পরের দিন আমরা এটা নিয়ে মাথায় আনবো, ঠিক আছে, ওপেনিং স্টক ক্লোজিং স্টক কেন, এখন তুই বেসিক লেভেলটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। হয়ে গেল, এবার একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা চাও, খাতা খোল, অঙ্ক তো নিজে করতেই পারবি, খাতা খোল, প্রত্যেকে খাতা খোলাই আছে, 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা করবো, 4 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে। কি কি বের করতে বলছে বল, কোশ্চেনটা পড়, তোকে বের করতে বলেছে, খাতা খোল, প্রত্যেক খোল, আরো অনেক কিছু করাতে হবে, তোকে প্রাইম কস্ট বের করতে বলেছে, তোকে ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, তোকে কস্ট অফ প্রোডাকশন বের করতে বলেছে, তোকে টোটাল কস্ট বের করতে বলেছে, প্রফিট বের করতে, সব কটা বের করতে, তাহলে এই অঙ্কটা থেকে সব কটা বের করতে।
চ প্রথমে প্রাইম কস্ট, কোশ্চেন দেখলি অ্যান্সারের দিকে তাকাবি না, তারপর প্রাইম কস্ট বের করার ফর্মুলা বারবার বলছি প্রাইম কস্ট বের কর। প্রাইম কস্ট মানে মেইন কস্ট। কোন প্রোডাক্টের মেইন কস্ট বলতে কোনগুলোকে বোঝায় বল? এক্সপেন্সেস আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল লেখ, খাতায় লেখ, লেখ 4 নম্বর দিয়ে লেখ, এক্সাম্পল 4 দিয়ে লেখ, এক্সাম্পল 4 দিয়ে লেখ, এক্সাম্পল 4। লেখ এক্সাম্পল 4, অঙ্ক কর, হাসাহাসি করিস না, অঙ্ক কর। এক্সাম্পল 4 কি লিখবো? প্রাইম কস্ট। লেখ প্রাইম কস্ট। প্রাইম কস্ট কি কি বললাম? এইমাত্র বললি, তোরাই বললি। লেখ লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেখ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। লিখে লিখে করবি, খুব মাথায় থাকবে। অ্যাকচুয়ালি কষ্টের কটা চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারে? একটাই চ্যাপ্টার। দেখে মনে হচ্ছে তিনটে চ্যাপ্টার, এটাকে একটা চ্যাপ্টার বলে। এটা তিনটে চ্যাপ্টার, এটা একটাই চ্যাপ্টার। এটা একটাই চ্যাপ্টার, তিনটে। ওরা ওর ভাগ করেছে তিনটে চ্যাপ্টার। আমাদের কলেজে এটাকে বলা হয় একটা চ্যাপ্টার। কলেজে আমরা এটাকে একটা চ্যাপ্টারই বলি, একটাই চ্যাপ্টার এটা। ঠিক আছে? এটাকে ওরা তিনটে আলাদা আলাদা পার্ট করেছে। কোনো ব্যাপার নেই, একদম সিম্পল জিনিস। শোন, প্রাইম কস্টের মধ্যে কি বলেছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তারপর লেখ ডাইরেক্ট লেবার, লেখ ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার, লেখ ডাইরেক্ট লেবার, লেখ ডাইরেক্ট লেবার, তারপর লেখ ডাইরেক্ট এক্সপেন্সেস। প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনিস, তাহলে তোর এমসিকিউ করতে খুব সুবিধা হবে। ম্যাটেরিয়াল কত বলেছিল? কোশ্চেনের দিকে তাকিয়ে বলছি, 50,000 টাকা দেখ বলেছিল ম্যাটেরিয়াল। লেবার কত বলেছিল? লেবার 30,000 টাকা। লেবার বলেছিল 30,000 টাকা। ঠিক আছে? একজন আমার মতে বলে একজন ফোনে কি করবি বলতো? ফোনে বই যাদের নেই তারা ফোনে পিডিএফটা খোল, ঠিক আছে? আর একজন তোর স্ক্রিনটা খোল, তাহলে তো দুটো সুবিধা হবে। তাহলে কি দেখে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে তোর ফোন কই? ম্যাটেরিয়াল 50,000, লেবার 30,000, আর এক্সপেন্সেস কত বলেছে? 5,000 টাকা। এক্সপেন্স 5,000 টাকা। তাহলে কত হলো? তিনটে যোগ করে কত হলো? 50, 30, 80, 80 আর 5, 85,000, 85,000 হয়ে গেল প্রাইম কস্ট। প্রথম কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল তোর, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস তো? প্রথম কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল প্রাইম কস্ট, হ্যাঁ কি না? বোঝা গেল প্রাইম কস্ট। তারপর কি করতে বলেছিল? কোশ্চেন পেপার পর, কোশ্চেন পর কি বের করতে বলেছে পরে? বল কি বের করতে বলেছে এরপর? ওয়ার্ক কস্ট। তাহলে ওয়ার্ক কস্ট, কোশ্চেনের দিকে তাকাতে হবে না, মনে কর ওয়ার্ক কস্ট। কারণ পরীক্ষায় তোকে তো ফর্মুলা লিখে দিতে পারে, এমসিকিউ লিখে দিতে পারে। বললো কি বলতো? বললো ওয়ার্ক কস্ট ইকুয়াল টু এটা প্লাস এটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম দিতে পারে। তাহলে তোকে মাথায় রাখতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে কি বললাম বল? ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি স্যার? যেটা বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে আমাদের? প্রাইম কস্ট। ওর সাথে প্রথম ওভারের যোগ কর। প্রাইম কস্টের প্রথম ওভারের নাম কি? ফ্যাক্ট। লাইক প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার যোগ কর। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভার যোগ কর, হয়ে গেল। প্রাইম কস্ট ছিল 85,000। দেখ কোশ্চেন দিকে তাকিয়ে বল, ফ্যাক্টরি ওভার কত দেখতে পাচ্ছিস তোরা? কোনটা রোটেট করে নে, তাহলে দেখতে সুবিধা হবে ছোট স্ক্রিনে। প্রাইম কস্ট ছিল 85,000 টাকা, ফ্যাক্টরি ওভার কত ছিল? 15,000 টাকা। কত ছিল দেখ ফ্যাক্টরি ওভারহেড? খুঁজে পেয়েছিস? ফ্যাক্টরি ওভারহেড 15,000 টাকা ছিল, খুঁজে পেয়েছিস? তাহলে 85 সাথে 15 যোগ করে কত হলো? 1,00,000 টাকা। হয়ে গেল। ওয়ার্ক কস্ট হয়ে গেল। ওয়ার্ক কস্টের পর কি লেখা ছিল বল? কোশ্চেন পর কি লেখা আছে বল? ওয়ার্ক কস্টের পর কস্ট অফ প্রোডাকশন। কি শিখেছিলাম? কস্ট অফ প্রোডাকশন বের করার নিয়ম কি? যেটা বেরিয়ে গেছে আগের স্টেজে, ওয়ার্ক কস্ট, তার সাথে কি যোগ করব? অফিসের খরচ। মানে মনে রাখার টেকনিকটা কি? ওভার তো তিনটে হয়, প্রথমে ফ্যাক্টরি, তারপর ফ্যাক্টরি থেকে যাবে অফিস, অফিস থেকে যাবে শোরুম। ফ্যাক্টরি, অফিস, শোরুম। তাহলে ফ্যাক্টরি, অফিস, সেল, শোরুম মানে সেল। ঠিক আছে তো? তাহলে প্রথমে ফ্যাক্টরি খরচা হয়ে গেল, এবার অফিসের খরচা নেই। মনে রাখার টেকনিক্যালি মনে রাখতে হবে, তুই মুখস্থ করলে ভুল হবে, টেকনিক্যালি মনে রাখতে হবে। ঠিক আছে তো? অনেকে ফরম্যাট মুখস্থ করে, আমি তোকে যদি ফরম্যাট শেখাতাম তাহলে আমার এতক্ষণে এই চ্যাপ্টারটা অনেক আগে শেষ হয়ে যেত। আমি ফরম্যাট শেখাইনি। ফরম্যাট মানে কি? ফরম্যাট মুখস্থ। অনেকে ফরম্যাট মুখস্থ করে ফেলে, মুখস্থ না, আমি ফরম্যাটটাকে বোঝানোর চেষ্টা করছি। বোঝ ফরম্যাট, তাহলে তোর মনে করতে পারবি কি। কস্ট অফ প্রোডাকশন বের করার ফর্মুলা কি লিখলাম? লেখ ওয়ার্ক কস্ট সাথে কি যোগ করবো বল? অফিস ওভারহেড।
বল ওয়ার্ক কস্ট কত বেরিয়ে গেছে? 1,00,000। আর অফিস ওভারহেড কত ছিল? স্যার অফিস ওভারহেড দেখ কোশ্চেন দিকে তাকা, বলবি স্যার বলেনি। তোরা বলবি স্যার বলেনি অফিস ওভারহেড। আরে যার নাম অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ওটাই অফিস ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটাই হচ্ছে অফিস ওভারহেড। ঠিক আছে তো? ওই কথাটা পুরো কথাটাকে বলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে? কত টাকা বলেছে এখানে? 8,000 টাকা, তাই তো? 8,000 টাকা। তাহলে 1,00,000 এর সাথে 8 যোগ করে কত হলো? 1,08,000 টাকা। এই কাল যখন রাতে যখন আমি 6 সেমিস্টারে ব্যাচ পড়াচ্ছিলাম ওদেরও এই জিনিস শেখাতে হচ্ছে। মানে ভাব, এটা তুই 11 এ পড়ছিস, কলেজের লাস্ট সেমিস্টার তাদেরকেও এই জিনিস শেখাতে হবে, পড়তে হচ্ছে এগুলো। মানে সব মানে এই জিনিস ছাড়ার বিষয় নেই। যতদিন পড়বি এতে তো লাগবেই এটা। ঠিক আছে তো? এবার ওই অনেকে মুখস্থ করেছিল। 11 থেকে যখন পড়তো অনেকে মুখস্থ করেছিল, কারোর মনে নেই। যে বুঝেছে তার মনে আছে, যে বুঝেছে তারই যে মুখস্থ হয়ে তার মনে নেই। কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। ঠিক আছে তো? আচ্ছা, কস্ট অফ প্রোডাকশন এর পর কি লিখবো এবার? টোটাল কস্ট। টোটাল কস্ট কি করে বের করতে হয়? স্যার কস্ট অফ প্রোডাকশন যেটা বেরিয়ে গেল ওর সাথে কি যোগ করব? সেলিং ওভারহেড। লাইক সেলিং ওভারহেড এর সাথে যোগ করব কি? সেলিং ওভারহেড। তাহলে তো কস্ট অফ প্রোডাকশন কত বের হলো? 1,08,000। বল সেলিং ওভারহেড কত বেরিয়েছিল? বলেছিল কত কোশ্চেনে? সেলিং ওভারহেড কত বলেছে অঙ্কে? 7,000। কোশ্চেনটা দিকে দেখ, ওটা অত দেখতে হবে এমনি ইজিলি বুঝিয়ে যাবে, ইজিলি বুঝিয়ে যাবে। কিচ্ছু নেই, আমি সুন্দর করে মুখে মুখে বলছি তো ইজিলি বুঝিয়ে যাবে। কোশ্চেনটা দিকে ফোকাস করুন। কোশ্চেন দেখলে অনেক বেটার হবে। 1,08,000 আর 7 যোগ করে কত হলো? 1,15,000। ঠিক আছে? 1,15,000। 1,15,000 লিখেছিস তো? লাস্ট কি বের করতে বলেছে বল? স্যার প্রফিট। প্রফিট বের করার নিয়ম কি বলেছিলাম? স্যার সেল থেকে কস্ট বাদ দিন। তাহলে তোর অঙ্কে সেল কত ছিল বল কোশ্চেনে? 1,50,000। লিখবি পরে সেল বলেছ 1,50,000। কস্ট কত বল বের করলাম? 1,15,000। তাহলে বাদ দিলে কত হয়? ক্যালকুলেটর ছাড়া মুখোমুখি হিসাব করতে পারিস? ক্যালকুলেটর ছাড়া মুখোমুখি হিসাব করতে পারিস? 1,50,000 টাকা ছিল সেল আর কস্ট হয়েছে 1,15,000। তাহলে ডিফারেন্স কত হয় বলতে পারবি নাকি হিসাব করে দেখতে হবে? 1,50,000 থেকে 1,15,000 বাদ দিলে কত হয়? 35,000 টাকা। কত হয়? 35,000 টাকা। ঠিক আছে? 35,000 টাকা। তাহলে লেখ, তাহলে সেল লেখ, সেলস মাইনাস টোটাল কস্ট। তাহলে সেল কত ছিল? 1,50,000। আর টোটাল কস্ট কত? 1,15,000। কত হচ্ছে? 35,000 টাকা প্রফিট। তাহলে অঙ্কটা বুঝতে পারলি? এই অঙ্কটা দিলাম। এরকম এত বড় অঙ্ক তো পরীক্ষা দেবে না, এখান থেকে কোনো একটা পয়েন্ট তুলে দেবে। ও তোকে লিখে দিল ওয়ার্ক কস্ট এত টাকা, শুনছিস তো? বললো ওয়ার্ক কস্ট এত টাকা, বললো ও অফিস ওভার এত টাকা, বলো কস্ট অফ প্রোডাকশন কত। এরকম ছোট ছোট কোশ্চেন। দেখি এরপরে কি আছে আমাদের শেখানোর মতন। এগুলো থিওরি, এগুলো কিছু নেই, এগুলো তো বলে দিচ্ছি সব। যা যা বলেছি এখানে সব লিখেছি, এগুলো এগুলো সব বলে দিচ্ছি, আমি এত কিছু করতে হবে না। হ্যাঁ, এই এই পার্থক্য এই থিওরিটা পড়ে গেছি দেখ। আমাদের ইংলিশ বই যদি দেখিস, ইংলিশ বই দেখিস আমাদের পেজ নাম্বার 38, পেজ নাম্বার 38। ঠিক আছে? ইংলিশ বই দেখ। এইগুলো প্রত্যেকেই বলছি ইংলিশ বাংলা যে যেটা করি এগুলো তোকে মুখস্থ করতে হবে না, হ্যাঁ? এইগুলো তোকে কি করতে হবে জানিস তো? জাস্ট তোকে একবার থরলি পড়তে মনে রাখতে পারিস। মনে রাখার মতন জাস্ট, জাস্ট মনে রাখতে হবে। তো এমসিকিউ ও তো তোকে অপশনই দিয়ে দেবে, তোকে রাইট মারতে হবে। ঠিক আছে? তোকে জাস্ট একটু নলেজ রাখতে হবে আর কিছু না। এমসিকিউ তে অত খাটতে হয় না, এমসিকিউ জাস্ট একটু নলেজ রাখতে হয়। একটু নলেজ রাখতে হয়। ঠিক আছে? মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে। এখানে বলছে কি দেখ, প্রাইম কস্টের সাথে ওভারহেডের পার্থক্য, ডিফারেন্স। তুই এতক্ষণ ধরে পড়লি তো, এতক্ষণ তো তোকে পড়ালাম, অঙ্ক করালাম তো। প্রাইম কস্ট কোনটা? অল 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 আমি বলে দিলাম, অল ডাইরেক্ট এক্সপেন্স হয়ে গেল। এবার যদি ওভারহেড কি বলবি? অল ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে বোঝা গেল একটা পার্থক্য। দেখ এখানে পয়েন্ট লেখা আছে, এখানে লিখেছে, ও ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। কি লিখেছে দেখ, ঘুরেছে দেখবি কি লিখেছে দেখ। ডেফিনিশন লিখেছে, বলছে প্রাইম কস্ট ইজ দ্য সামেশন অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড আদার প্রোডাকশন, মানে আদার কস্ট, আদার ডাইরেক্ট কস্ট। ও বাবা, ওই একই তো কথা লিখেছে। এখানে কি লিখেছে? ওভারহেড ইজ দ্য সামেশন অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্স। সামেশন ওই আবার এই যে ১ নম্বর পয়েন্টটাকে ২ নম্বরে আবার লিখেছে। ১ নম্বরটাই আবার ২ নম্বরে লিখেছে। কি লিখেছে দেখ? বলছে প্রাইম কস্ট ইজ দ্য সামেশন অফ অল ওভারহেড। কি লিখেছে? কি লিখেছে? অল ওভার
এখানে ভুল লাগছে লেখাটা কেন? দাঁড়া এক মিনিট। হ্যাঁ, প্রাইম কস্ট ইজ দ্য সামেশন অফ অল টাইপ অফ ডাইরেক্ট কস্ট, অল টাইপ অফ ডাইরেক্ট কস্ট। প্রাইম কস্ট ইজ দ্য সামেশন অফ অল টাইপ অফ ডাইরেক্ট কস্ট, তাই তো বলেছিলাম। আর এটা কি? অল টাইপ অফ ইনডাইরেক্ট কস্ট। প্রাইম কস্টটা কি? যেটা আমি যেমন আমি বলতে পারি বইটা তৈরি হয়েছে কাগজ, আইডেন্টিফাই করতে প্রাইম কস্ট আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু ওভারহেডকে আইডেন্টিফাই করতে পারি না। এটাই লিখেছে, প্রাইম কস্ট ক্যান ইজিলি বি আইডেন্টিফাইড উইথ আ পার্টিকুলার অর স্পেসিফিক প্রসেস অফ প্রোডাকশন, ওভারহেড ক্যান নট বি আইডেন্টিফাইড উইথ আ পার্টিকুলার অর স্পেসিফিক প্রসেস অফ প্রোডাকশন। তার মানে প্রাইম কস্ট আইডেন্টিফাই করতে পারি, ওটা মানে এত করতে হবে না, প্রাইম কস্ট আইডেন্টিফাই করতে পারি, ওটা আইডেন্টিফাই করতে পারি। পার্ট অফ প্রোডাকশন, প্রাইম কস্টটা কি? মেজর পার্ট। কি বললাম? মেজর পার্ট মানে মেন পার্ট। যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে, যেমন একটা বই তৈরি করতে, এর মেন পার্ট কোনটা? স্যার কাগজ, কাগজ, তারপর লেবার, এটা তো মেন পার্ট। তাই লিখেছে মানে প্রাইম কস্ট হচ্ছে প্রোডাকশন কস্টের মেন পার্ট হচ্ছে তোর প্রাইম কস্ট, আর ওভারহেড কস্ট ওটা মাইনর পার্ট, এটা মাইনর পার্ট। তাহলে এটা মেজর পার্ট, এটা মাইনর পার্ট। সিম্পল, এত তো সময় নষ্ট করতে হবে না। এবার দেখ এক একটা করে অঙ্ক দেখ। খোল, খাতা খোল, খাতা খোল, অঙ্কগুলো করবো। এই হলো মানে, হ্যাঁ আচ্ছা খাতা খোলা আছে, এই তো 5 নম্বর অঙ্কটা। এই 5 নম্বর অঙ্ক আমরা 9 10 এ শিখে এসেছি, সেই অঙ্কগুলোই দিয়েছে দেখ, 9 10 এ করা অঙ্ক। দেখ কি বলেছে, এত সোজা অঙ্ক দিয়েছে দেখ। এইগুলো এমসিকিউ, এখন তোকে শেখাতে সময় নষ্ট করতে হচ্ছে, কিন্তু এমসিকিউ তে এইগুলো আমাদের 10 সেকেন্ডে নামাতে হবে, এইগুলো 10 সেকেন্ডের এমসিকিউ এগুলো। বলছে ইফ প্রফিট ইজ 1/5 অফ সেল প্রাইস, বলছে প্রফিট বলেছে সেলের উপর 1/5, then what will be the portion of profit of cost price? দেখ শিখে দিচ্ছি। কত নম্বর অঙ্ক বললাম এটা? 5 নম্বর, 5। দেখ আমি যে কথাগুলো বলছি শুনবি। এখানে লিখলাম কস্ট, কি লিখলাম এখানে? কস্ট। লেখ আমার সঙ্গে, লেখ কস্ট, লেখ কস্ট, লেখ কস্ট, লেখ লেখ কস্ট, লেখ, ঠিক আছে তো? যে কোনো পার্সেন্টেজ কত ইজিলি ভাবে করা যায় সেটা শিখিয়ে দিচ্ছি, কত ইজি ভাবে করা যায়। কস্ট, আর এদিকে লিখবো সেলস, এদিকে লিখবো সেলস। শুধু এইটুকু লিখলাম, একদিকে লিখলাম কস্ট আর একদিকে লিখলাম সেলস। তো বল কোশ্চেনে কি বলেছিল? কোশ্চেন কি বলেছিল? কোশ্চেনে বলেছিল প্রফিট বলেছে কত? প্রফিট, প্রফিট বলেছে সেলের উপর, ভালো করে শুনবি, ইংলিশটা শুনবি। প্রফিট সেলের উপর বলেছে কত? স্যার 1/5। সেলের উপর কত বলেছে? প্রফিট বল, সেলের উপর কত বলেছে? 1/5, মানে সেলের জায়গায় লিখবি 1/5 মানে 1/5। বলছে বলো কষ্টের উপর বলো। এত সোজা কোশ্চেন দিচ্ছে, এত সোজা কোশ্চেন দিচ্ছে, মানে এর চেয়ে সোজা কোশ্চেন তার হয়ই না। বাট তোদের কাছে তো হয়তো নতুন বা কঠিন লাগতে পারে, কিন্তু কিছুই নেই, এটা নর্মাল কোশ্চেন। সেলের উপর 1/5 বলে কষ্টের উপর কত হয়? স্যার কি করে করতে হয়? একদম সিম্পল জিনিস। তুই বল, তুই এটা কোন সাইড? এটা এটা কস্ট কোন দিকে আছে লেখা? লেফট সাইড। আর সেল কোন দিকে লেখা আছে? রাইট সাইড। একটা জিনিস কি মনে রাখতে পারবি, যে ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে বিয়োগ করতে হবে। আর মনে করি মানে এইভাবে মনে করি, ডান দিকে সবসময় বেশি হয়, বাঁ দিকে কম। তার মানে বেশি থেকে কমের দিকে আসতে গেলে কি করব? বিয়োগ করব। আর কম থেকে বেশি দিকে গেলে কি করব? যোগ করব। এটুকু তো মনে রাখতে পারবি। আর এইটুকু তো মনে রাখ, ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে কি করব? এই ডান দিক থেকে বাঁ দিকে আসতে গেলে বিয়োগ করব। আবার বাঁ দিক থেকে ডান দিকে যেতে গেলে কি করব? যোগ করব। আচ্ছা স্যার বুঝে গেল। স্যার এটা তো বুঝতে পারলাম, বিয়োগ করব। তো কি বিয়োগ করব, কত বিয়োগ করব, এটা তো বুঝতে পারছি না। এর উপরে কে লেখা আছে? কে আছে উপরে? এখানে উপরে কে? আচ্ছা এটাকে তোরা তো জানিস, তোরা তো ওই যারা তোর ইংলিশে পড়ে, উপরটাকে বলে নিউমারেটর, নিচেরটাকে বলে ডেনোমিনেটর। লব উপরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। তো উপরে নিউমারেটর কত আছে? 1, মানে লব কত আছে? 1। তাহলে এখানে যা আছে 1, এই 1টা ধরে ধরে এখানে কপি কর। কপি করে স্যার হয়ে গেছে, কপি করা 1 করে দিলাম। দাগ দে নিচে, নিচে দাগ দে। দাগ দিলাম তো, নিচে কত হবে? ডান দিক থেকে যখন বাঁ দিকে আসবি কি করতে বললাম? কার সঙ্গে কাকে বিয়োগ করব? এই দেখ, এই দেখ, এই দুটোকে বিয়োগ করে কত হয়? দুটো বিয়োগ করলে 5 - 1 কত হলো? 4। তাহলে 1/4। দেখি অ্যান্সার কি দিয়েছে, অ্যান্সার কি হওয়া উচিত, কি বলেছে দেখি। বলছে, বলছে কত বলছে, দেন হোয়াট উইল বি দ্য পোরশন অফ প্রফিট অফ দ্য কস্ট প্রাইস? হবে 1/4, অ্যান্সার হবে 1/4। সোজা কোশ্চেন, এত সোজা কোশ্চেন। দেখ পরেরটা দেখ, পরেরটা তো আরো সোজা কোশ্চেন দিয়েছে দেখ। বলছে কি দেখ, 6 বলেছে ইফ দ্য রেট অফ প্রফিট 20%, আগেরটা তোকে বলেছে 1/5,
জানিস তোরা তোরা আচ্ছা তাহলে লিখে লিখে এক একটা হলো তো, এটা হলো তো। এবার তা আমি এবার মুছে দিচ্ছি, এটা 5 হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা কিভাবে করবো দেখ। এরকমই দাগ কাটবো, হয়ে যাবে। এই যে এই জিনিসগুলো শেখালাম, এই জিনিস আমার এখনো কলেজের স্টুডেন্ট এগুলো শেখাতে হয়। কলেজের স্টুডেন্টকে এগুলো শেখাতে হয়, এগুলো কলেজেও আছে, এগুলো কলেজ স্টুডেন্টকে শেখাতে হয়। কলেজে কি স্যার এগুলো অঙ্ক আসে না? একটা বড় অঙ্কের মধ্যে এটা একটা ছোট্ট একটা পার্ট, ছোট্ট একটা পার্ট। আচ্ছা শোন, কি বলেছে শোন, কি বলেছে শোন। এখানে প্রফিট কি বলেছে? 20%। প্রফিট কত বলেছে? 20%। কার উপর? কার উপর বলেছে? কোশ্চেন থেকে তাকা। 20% কার উপর বলেছে? সেলস এর উপর, সেলস এর উপর। 20% সেলের উপর। সেলের ঘরে লেখ 20%, সেলের ঘরে লেখ 20%, তাই তো? যার উপর বলে তার ঘরে লিখে দিবি 20%। 20% ছোটবেলায় তোরা শতকরার অঙ্ক করেছিস। 20% কি করতিস? স্যার 20/100 একই না? এটা তো বাচ্চা বেলায় করতি। তাহলে 20/100 কে কাটাকাটি করলে কত হয় বল? 1/5 হয়, এটা তো কাটাকাটি করতে পারিস। ও তো স্যার ওই তো 1/5, তাহলে এটা কত হবে বল? 1 কত হবে? 4 হবে। 5 থেকে 1 বাদ দাও। 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে গেল। সিম্পল কোশ্চেন। কিন্তু ও বলছে শুধু 1/4 তুমি 1/4 লিখেছো, এরকম করলে হবে না। তুমি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করে দাও। বলছে 1/4 কে আমি অ্যান্সার নেব না, তুমি পার্সেন্টেজে লিখে দাও। আমি তোমাকে পার্সেন্টেজে কোশ্চেন দিই, তুমি পার্সেন্টেজে অ্যান্সার নাও। তো সিম্পল জিনিস, পার্সেন্ট না করার কি আছে? 1/4 কে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হয়ে গেল। ও যা চাইছে ওকে তাই বলে দেবো। ও যা চাইবে ওকে তাই অ্যান্সার দেবো। 1/4 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 25%। হয়ে গেল, অঙ্ক শেষ। কি অঙ্ক এরকম এমসিকিউ বইয়ের পেছনে প্রচুর আছে। 7 নম্বর কোশ্চেন কি বলেছে? বলছে এইগুলো তো কত সোজা হলে, একটু ডিফিকাল্টিসে আসি, ডিফিকাল্টি আসি। দেখি কি বলেছে। এই প্রফিট বলেছে 1/9 অফ কস্ট প্রাইস। কস্টের উপর 1/9 বলেছে। তাহলে দেখ, এখানে লিখছি, আবার পাতা উল্টাতে হবে না। দেখ এদিকে কস্ট, এখানে সেল। তা কস্টের উপর কত বলেছে? 1/9, মানে কস্টের ঘরে বলেছে 1/9। ঠিক আছে? তাহলে কস্ট থেকে সেলে যাবো, তাহলে কি করব? যোগ করবো। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত? এত ভাবলে হবে না, এত ভাবলে হবে না। কস থেকে যখন সেলে যাবো তখন যোগ করবো। উপরে যেমন 1 ছিল 1ই লিখবো। নিচে কি লিখবো? 9 আর 1 এর যোগফল। 10 হয়ে গেল অ্যান্সার। হয়ে গেল 1 এর 10 অ্যান্সার। বুঝা গেল কি বললাম? বুঝতে পারছিস তো? লিখে নে, লিখে নে, যেমন লিখে নিলে লিখে নেবে, লিখে নে। সুবিধা হবে, পরে ভুলে যাবি না। কষ্টের ঘরে 1 এর 9, সেলের ঘরে কত হলো? 1 এর 10। 7 এর অঙ্কটা হয়ে গেল। দেখ 5, 6, 7 ফাটাফাট হয়ে গেল। 8 এর অঙ্ক। অনেকক্ষণ ধরে এইটাই একটু খুঁজছিলাম। এটা 33 পূর্ণ 1 এর 3 বলেছে। 8 নম্বর, হ্যাঁ। খুব মনোযোগ সহকারে শুনবি, অনেক কিছু শিখতে পারবি। হাসি ঠাট্টা করলে কিছুই শিখতে পারবি না। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক দেখ। কি লিখছি এখানে? কস্ট, একই কথা। দেখ কস্ট আর এখানে লিখছি সেলস। কস্ট আর সেলস। ঠিক আছে তো? আচ্ছা কি বলেছে বল? এখানে কি বলেছে? আচ্ছা তোকে একটা স্যার ওরা না কি বলেছে, একটা 33 1/3% এটা বলেছে, জানিস তো? এটাই তো বলেছে। এতক্ষণ কত স্যার সোজা পার্সেন্ট ছিল, 20%, 25, সোজা সোজা ছিল। 33 1/3। আচ্ছা 33 1/3 মানে জানিস কত হয়? 100 হবে বললে 100। এইটা কি করে করতে হতো? ছোটবেলায় করেছিলি, কি বলতো স্যারেরা? এই 30 মনে হয় এটাই বলতো, 33 এর সঙ্গে 3 টাকে মাল্টিপ্লাই করো, তাই বলতো না? 33 এর সাথে 3 মাল্টিপ্লাই করে তার সাথে 1 টা কি করতাম? প্লাস করতাম। তাহলে এটাকে করলে কত হয়? স্যার 100 হয়। আর নিচে কত? 3। কত হলো? এটাই তো বলল 100/3। এটাই তো করতে তোরা, হ্যাঁ কি না? 100/3 পার্সেন্টেজ। এই দেখ আমি এটাকে জানিস, আমি এটাকে বলবো 1 এর 3। এখন তোরা বলবি স্যার 1 এর 3 বললেন বলে লিখতে হবে। কেন 1 এর 3 হলো? সেটা বলে দিই। কেন আমি কি করে বুঝলাম 1 এর 3 হবে? দেখ বলেছি। এটা 100/3%। তাহলে কর, সুন্দর কর। এই যে কোশ্চেনটা আমি এটা বললাম না, 33 1/3% কলেজের এমন এমন অনেক স্টুডেন্ট আছে, আমি জিজ্ঞাসা করি বলতে এটাকে কত বলা হয়? ও বলবে 1 এর 3। আমি যদি বলি কেন বলা হয়? না এটা তো শিখে, এটা তো জানি 1 এর 3 বলে। কেন বলা হয় কারণ বলতে পারবো না, বাট 1 এর 3 বলে এটাকে। কারণটা দেখেন, শুনে নে। শুনে নে কারণটা কেন? 100/3, এখানে পার্সেন্টেজ আছে। এখানে পার্সেন্টেজ মানে কি হয়? নিচে যাবে না 100? 100 100 কেটে দেই। কত হচ্ছে? 1 এর 3 হচ্ছে? 1/3 হচ্ছে। এটা লজিকটা বলে দিলাম। তোকে লজিক বলে দিলাম। অনেকেই জানে না। এরকম অনেক কিছু হিডেন ট্রিকস আছে, অনেকেই জানে না এই জিনিসগুলো। এটা কত বললাম? 1 এর 3। ঠিক আছে তো? তাহলে কস্টের উপর কত বললাম? আচ্ছা কস্টের উপর না, এবার কোশ্চেন পড়। আমি তোকে বোঝালাম 33 1/3% মানে কি? 33 1/3% মানে কি? এটা মানে 1 এর 3। তেমনি স্যার কয়েকটা পার্সেন্টেজ বলে দিন। এটাকে আমরা বলি, আমাদের অ্যাকাউন্টস এর ভাষায় বলি 16 2/3। 16 2/3, ঠিক আছে? পার্সেন্টেজ। এটাকে আমরা বলি 1/6।
ঠিক আছে তো? এরকম জাস্ট জেনে রাখবে, সব আস্তে আস্তে শিখিয়ে দেবো। তাহলে কি বললাম এটা বুঝতে পারলি তো? 33 1/3 কে 1/3 বলে, 66 2/3 টাকে কি বলা হয়? 1/6। তাহলে স্যার এটা কি করে হলো তুই ভাব, বলতে পারবি? ভাব না, এটা কত হচ্ছে? 50/3 হচ্ছে না? নিচে 100 করে দে। কত হচ্ছে? 50 কে 100 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে কত হলো? 1/6 হলো। আচ্ছা, এগুলো মুছে দিলাম। এগুলো বুঝে গেলি তো? এগুলো টোকার কিছু নেই, বুঝেছিস? বা যতদিন পড়বি বুঝতে অসুবিধা হবে, এরকম কোশ্চেন পাবি আমাকে বলবি, আমি বারবার বলে দেবো। 2 বার 3 বার বলবো, 4 বার বলতে ভুল করলে তখন একটু বকাবকি শুনবি, তারপর আবার বলবো। শোন এখানে কি বলেছে? ইফ দ্য প্রফিট বলেছে, ইফ দ্য প্রফিট 33 1/3% কস্টের উপর বলেছে এত পার্সেন্ট, মানে কস্টের উপর 1/3। তাহলে বল না, কস্টের উপর 1/3 হলে সেলের উপর কত? এত ভাবতে হয়? কস্টের উপর 1/3 বললে সেলের উপর 1/4 হয়। এত টাইম লাগে? এখন তার আমি বলছি তোদের টাইম লাগছে। একটা পড়ার বাইরে একটা কথা বলি। তোকে কেউ বলল যে না এই WhatsApp এ এই সেটিংটা এইভাবে করতে হয়। আজকে এক্ষুনি বললে ফটাফট করে মনে থাকবে। তাই না? এইগুলো দেখবি কথা ফটাফট করে মনে থাকবে। তাই এখন আমি একটা পড়ার একটা ছোট্ট একটা কথা বলবো, মনে রাখতে পারছিস? এখন তোকে যদি বলে WhatsApp এ এই সেটিংটা এসছে, হ্যাঁ, হ্যাঁ জানি তো। সঙ্গে, সঙ্গে তো বলতে পারবি। তো বুঝতে পেরেছিস তো? এইগুলো তো তোকে মনে রাখতে হবে। বোঝ ব্যাপারগুলো। তাহলে কি বললাম? কস্টের উপর 1/3 হলে সেলের উপর কত হয় বললাম? 1/4। এখন যদি কেউ বলে 1/4 মানে কত পার্সেন্টেজ? স্যার 100 মাল্টিপ্লাই করে দিন। কস্টের উপর 1/3 হলে সেলের উপর কত হবে? 1/4। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 25% আনসার। হয়ে গেল এত অব্দি? এইবার ধর স্যার এই ওখানে না সত্যি করছি বলছে, এই যে এখানে কোশ্চেন এমন কিছু লেখেনি। কত অব্দি বল? ৫, ৬, ৭, আর আমার কাছে একদম বেকার লেগেছে কোশ্চেনটা, একদম ইজি লেগেছে। এবার আমি একটা কোশ্চেন দিচ্ছি। ধর সাপোজ বলেছে সেলের উপর বলেছে কত? 28%। নরমাল, এমন কিছু কঠিন না, 28%। বলছে বলো কস্টের উপর কত? কিছু না, এত ভাবনা চিন্তা করলে কিছু হবে না। এই দেখ আমি ট্রিক শিখে দিই, 28/100, তাই তো? তাহলে কষ্টের উপর কত হবে? বাড়বে না কমবে? 28/100 থেকে 28 বাদ দিলে কত হয়? 20 মানে 80, 80 থেকে 8 72। ঘাবড়ে যাওয়ার কিছু না। এইটা কারা ঘাবড়াবে জানিস? যারা মুখস্থ করে আসে। ওরা মুখস্থ করে না, ওদের একটা টেকনিক আছে। এটাও আমরা শিখেছি, স্টুডেন্টদের এটাও শিখছি। দেখ মুখস্থ করার ট্রিক্সও শিখিয়েছি, আবার বোঝার ট্রিক্সও শিখিয়েছি। দেখ কস্ট আর সেল ওদেরকে শিখিয়েছি। দেখ ওরা কটা পার্সেন্টেজ জানে জানিস তো? দেখ 25% বলতে পারবে। আচ্ছা কথা বলছি শোন না। ওরা 25% জানে, 20% জানে, 50% জানে, 33 1/3% জানে, আর 16 2/3% জানে। এ কটা পার্সেন্টেজ জানে। এই কটা পার্সেন্টেজ যারা মুখস্থ করে, এই কটা পার্সেন্ট বাইরে দিলেও ফেঁসে যাবে। আর আমি তোকে দিলাম, হাসবো না? শিখিয়ে দিচ্ছি। যে কোনো এনি পার্সেন্টেজ তুলুক না, এনি পার্সেন্টেজ হাসবোই না। কারণ এটাই হচ্ছে নিয়ম। 28% মানে 28/100। যখন তুমি ডান দিক থেকে বাঁদিকে আসবে কি করবে? বিয়োগ করবে। যে কোনো পার্সেন্টেজ ধরলে না, যে কোনো পার্সেন্ট 10 হোক, 15 হোক, 25 হোক, 28 হোক, যে কোনো পার্সেন্ট করে ফেলতে হবে। 99 ও করা যাবে। 99 দেখ এমন তো মানে এরকম কখনো দেবে না, তার কারণ একটা কোম্পানিতে এরকম তো হতে পারে না যে যত টাকা সেল করলো 99% প্রফিট করেছে। এ তো কোনদিন পসিবলই নয়। 99% তো প্রফিট হবে, এটা করতেই পারে না। তাহলে সবাই বলে আমি এই বিজনেসই করব। তাই না? ১০০ টাকা আমি লাগিয়েছি। তার মানে বুঝতে পারছিস তো? ৯৯ টাকা। তাহলে এরকম হতেই পারে না কখনো। তো সুতরাং জেনারেলি সেন্স এ এরকম দেবে না। এরকম দেয় না। এইজন্য আমি বললাম নিয়ম তো একই। নিয়ম রুল একই। আচ্ছা। এবার দেখ ৯ নম্বর অঙ্কটা দেখ কি বলেছে। দেখি তো ৯ নম্বর অঙ্কটা সোজা কঠিন কি বলেছে বল। মুখেই তোর অ্যান্সার দিতে পারি। পারবি কি পারবি না? তোকে বের করতে বলেছে প্রাইম কস্ট। বল তোকে কি বের করতে বলছে? প্রাইম কস্ট। আর কোশ্চেন দেখবি না, কোশ্চেন দেখবি না, প্রাইম কস্ট মনে কর। কোশ্চেন দেখার আগে মনে কর প্রাইম কস্ট কি বলেছিলাম? ৩ টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট। এবার দেখ ১ম ডাইরেক্ট দিয়েছে, হ্যাঁ স্যার দিয়েছে। স্যার র ম্যাটেরিয়াল দিয়েছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেয়নি। আরে কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল এর আরেকটা নাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেমন থাকে না অনেকের নাম থাকে না, দেখবি একটা বাড়িতে একটা সুন্দর একটা মানে একটা বাজে নাম থাকে, নিক নেম থাকে, আবার আবার দেখবি একটা অফিসিয়াল নেম থাকে, স্কুল কলেজে ইউজ করা হয়। বুঝতে পারলি তো? এটা হচ্ছে কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল দিচ্ছে, বুঝিস তো? এর আরেকটা নাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আরেকটা নামই হচ্ছে কনজাম্পশন অফ র ম্যাটেরিয়াল। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ৫ লাখ টাকা, ডাইরেক্ট ওয়েজেস ৫০,০০০ টাকা, ডাইরেক্ট এক্সপেন্সেস ২৫,০০০ টাকা। তাহলে কত হলো? আমি কি শিখেছিলি? ৩ টে ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে। হ্যাঁ কি না? তাহলে ফ্যাক্টরি ওভারহেড কি নেব? ফ্যাক্টরি ওভারহেড কি নেব?
না ফ্যাক্টরি ওভারহেড নেবো না। চ অঙ্কটা কর, অঙ্কটা কর, অঙ্কটা কর, ফটাফট করে কর, 9 নম্বর অঙ্কটা কর। প্রাইম কস্ট, এই সমস্ত অঙ্ক করতে গেলে তো প্রবলেম করতে যাবে, অঙ্ক করতে গেলে তো প্রবলেম করতে যাবে। কি বললাম? ডাইরেক্ট ম্যাটেরিয়াল যোগ ডাইরেক্ট লেবার যোগ ডাইরেক্ট এক্সপেন্সেস, 5,50,000 25,000। 5,72,000। তাহলে ও তোকে একটু ঘাবড়ানোর জন্য দিয়েছে, বলছে ফ্যাক্টরি ওভারহেড আসে নাকি, যেটা মনে রাখ, ঠিক আছে? তো ফেসেই আসে না, ফ্যাক্টরি ওভারহেড কিন্তু আসে না, ওই ইচ্ছা করে দিয়েছে ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? হয়ে গেল, অঙ্ক শেষ। 10 নম্বর অঙ্কটা দেখি, দেখি 10 নম্বর, একটু দেখি, একটু ভালো অঙ্ক, দেখছি 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 চ। বলছে কি দেখ, অফিস ওভারহেড দিয়ে বলেছে, দেখ একটু নতুনত্ব পাচ্ছিস। অফিস ওভারহেড বলে 10% অফ ওয়ার্ক কস্ট। কি বলছে অফিস ওভারহেড কত বলেছে? ওয়ার্ক কস্টের উপর 10%। আচ্ছা, বলছে এই অঙ্কটা কিন্তু মনোযোগ সহকারে শুনবি, একটু আলাদা আছে অঙ্কটা, হ্যাঁ? তো ফোকাস যদি এদিক ওদিক নড়ে যায় তাহলে অঙ্কটা কিন্তু বুঝতে পারবি না, ফোকাস নড়ে গেলে অঙ্ক বুঝতে পারবি না। বলছে অফিস ওভারহেড বাই 10% অফ ওয়ার্ক কস্ট, বলছে ক্যালকুলেট অফিস ওভারহেড ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। ও তোকে প্রাইম কস্ট তোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে স্যার। ফ্যাক্টরি ওভারহেড তোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট ওয়েজেস তোকে দিয়ে দিয়েছে। তোকে কি বের করতে বলেছে বল? বলছে অফিস ওভারহেড কত। চল আস্তে আস্তে কর, কোনো তাড়াহুড়া নেই। আচ্ছা দেখ আমি কিভাবে করছি অঙ্কটা দেখ, আমি কিভাবে করছি অঙ্কটা দেখ, তোরা নিশ্চয়ই বুঝতে পারবি আমি কিভাবে করছি অঙ্কটা। ওরা কোথা থেকে আরম্ভ করেছে অঙ্কটা? প্রাইম কস্ট থেকে দিয়েছে, তাই তো? আচ্ছা চ, ম্যাটেরিয়াল যাইনি। দেখ আমি কি লিখছি, দেখ না আমি একটু অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের করাচ্ছি, মানে আমি তো সময় বাঁচানোর চেষ্টা করছি, সময় বাঁচানোর চেষ্টা করছি, কত তাড়াতাড়ি অঙ্ক না মানে যাতে লিখতে হবে, যাতে না হয়। প্রাইম কস্ট আমরা 2 দিন 3 দিন লিখে লিখে করবো, তারপর আস্তে আস্তে লেখা বন্ধ করবো, তখন ডাইরেক্ট তোর কোশ্চেন পড়বো আর অ্যান্সার বলতে হবে। একটা খাতা নিবি, রাফ করবি আর অ্যান্সার করবি, ঠিক আছে? কারণ তো এমসিকিউ তোকে তো লেখার ব্যাপার নেই, তো রাইট মারার ব্যাপার, ঠিক আছে? কিন্তু এখন তোকে শিখতে হচ্ছে। প্রাইম কস্ট বল, কোশ্চেনটা রাখ, পিডিএফটা খোল, পিডিএফটা খুলে বল প্রাইম কস্টে কত টাকা বলেছিল বল। এনে তুই দেখ, কত নম্বর, কত নম্বর অঙ্ক বললাম এটা? 10 নম্বর। অ্যান্সার করা, অ্যান্সার দেখবি, অ্যান্সার দেখবি। প্রাইম কস্ট কত বলেছে বল? 7,40,000, 7,40,000 টাকা। কিভাবে লিখছি? এইভাবে লিখছি। আমরা যেমন আগের যেমন ফর্মুলা পাশাপাশি লিখছিলাম, এবার এইভাবে করছি, বুঝতে পারলি তো? একই ব্যাপার, আলাদা কিছু না, একই ব্যাপার। এটা করলে কেন লিখছি? তোর সুবিধা, তোর যোগ বিয়োগ করতে সুবিধা হবে। কি বললাম? ছোটবেলায় তোর করতি না যোগ, যোগ করতি না? তাহলে এইভাবে লিখলে তো যোগ করতে সুবিধা হবে। কারণ আমি মুখে মুখে বললে তোর হবে না, তো তোকে যোগ করতে হবে। ধর আগে ছোটবেলায় কি করতি? 15 ওর সাথে 5 যোগ করলে এরকম করে করতি না যোগ? তো এইভাবে করতে যা সুবিধা, আমি লিখে দিলাম। প্রাইম কস্ট। এবার কি বলেছে? ইনফরমেশন ফ্যাক্টরি ওভারহেড বল। কি শিখেছিলাম? প্রাইম কস্টের সাথে আমরা কি বলেছিলাম? প্রথম ওভারহেড যোগ করতে হয়। প্রাইম কস্টের প্রথম ওভারহেডের নাম কি ছিল? যোগ করলে কি হতো? বলে গেলে চলবে না। প্রাইম কস্টের সঙ্গে প্রথম ওভারহেড যোগ করলে তাকে বলা হয় ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট। লেখ, যোগ দিয়ে লেখ। ফ্যাক্টরি ওভারহেড কত টাকা দিয়েছে? 1,60,000। আমি তো যোগফল বলেই দিতে পারবো একবারে কত হবে, তোরা বল, তোরা বল, তোরা কর। স্যার 8,00,000, হ্যাঁ। নাহলে এরকম করে 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 দেখ, 3টে শূন্য, এখানে একটা শূন্য, 4 আর 6 10-এর শূন্য, হাতে হচ্ছে 1। হ্যাঁ 9,00,000 হচ্ছে রে, 9,00,000 হচ্ছে তো। কি বললি? 9,00,000 হচ্ছে। 4 আর 6 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, 7 আর 1 8 আর 1 9। এটাকে কি বলে? এটাকে বলা হয়, এইমাত্র বললাম ওয়ার্ক কস্ট, তাই তো? ওয়ার্ক কস্ট হয়ে গেল, ওয়ার্ক কস্ট। এগুলো ছিল তো, ছিল না। ও তোকে বের করতে কি বলেছে? ও তোকে বের করতে বলেছে, বলো অফিস ওভারহেড কত হবে, তাই তো বের করতে বলেছে। আর এখানে অফিস ওভারহেড কি বলেছে? বলছে ওয়ার্ক কস্টের 10%। কত বলেছে? ওয়ার্ক কস্টের 10%। তাহলে ওয়ার্ক কস্ট কত? 9,00,000, 9,00,000 এর 10% করলে কত জানিস? একটা শূন্য কমিয়ে দেয়। একটা শূন্য কমিয়ে দেয়। এটা তো কত সোজা করা। 9,00,000 এর 10% মানে একটা শূন্য কমিয়ে দেয়, 90,000 টাকা। এটাকে কি বলে? অফিস ওভারহেড। এটাই তোকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে? বোঝা গেল? আচ্ছা বল, আমি এখন যেটা যোগ করছি এটা তোকে বের করতে বলেনি। আমি এখন যেটা যোগ করে যেটা বেরোবে এটা বের করতে বলেনি। আমার প্রশ্ন হলো এই ওয়ার্ক কস্টের সাথে সেকেন্ড ওভারহেড যোগ করে তাকে কি বলতো? মনে আছে? কথা উল্টা দেখ।
দেখ কথাটা দেখ কি লেখা ছিল, কস্ট অফ প্রোডাকশন। এটা বের করতে বলেনি কস্ট অফ প্রোডাকশন, বাট তোকে আমি দেখিয়ে দিলাম। এই যে করে দিলাম, আবার পরের সপ্তাহে তো এই ক্লাসটা আছে, তাই না? আবার পরের সপ্তাহে তুই আসবি, বাড়িতে দেখবি না তো? তাহলে বাড়িতে দেখে না দেখে চলে যাবি, পরের সপ্তাহে আবার মনে হয় কি নতুন করছি, না পড়ে এখানে এসে লাভ নেই। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, ঠিক আছে? 11 নম্বর অঙ্ক। আমি পিডিএফ করে দেখ, বইয়ের মধ্যে অ্যান্সার করা আছে, পিডিএফ আমি অ্যান্সার দিই, যাতে তুই দেখে করতে না পারিস। রাখ, তুই রাখ, সামনে রাখ, কিন্তু বই অ্যান্সার দেখিস না। 11 নম্বর কি বলেছে দেখ, বলছে ক্যালকুলেট, খুব ভালো অঙ্ক, ভালো অঙ্ক দিয়ে দেখছি কি বলতে চাইছে। বলছে ক্যালকুলেট প্রফিট পার ইউনিট। বলছে তুমি আমাকে প্রফিট বের করতে বলেনি, এক ইউনিটে প্রফিট কত হবে। আজকে ধর আমার ধর একটা দোকান আছে, দোকানে প্রোডাক্ট বিক্রি করছি, প্রোডাক্ট বিক্রি করে লাভ হয়েছে, বলছে একটা প্রোডাক্ট বেচে তুমি কত টাকা লাভ, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, বল। কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, মনোযোগ সহকারে শোন। প্রোডাকশন কত বলে, প্রোডাকশন বলে 10, তুই বই এনেছিস এই কস্ট্যাক্সের বইটা নিছিস নাকি? কস্ট্যাক্সের বই এনেছিস? বাংলায় নিয়ে এসছিস তো? বের কর, বইটা আছে, বাংলা সব বইতেই আছে এই কোশ্চেন। না, এই রাইটার তো করাচ্ছি না আমি, এই রাইটার বাসু নায়ক করাচ্ছি। আমি বাসু নায়ক করাচ্ছি, ওই বইটাও আমার কাছে আছে, এবার এই বইটা করাচ্ছি না, কারণ সব স্কুলে এই বইটাই করাচ্ছে। কত নম্বরটা বললাম বল? 11 নম্বর। 11 নম্বর। কিন্তু বারবার বলছি অ্যান্সার দেখবি না, অ্যান্সার দেখলে শিখতে পারবি না। অ্যান্সার দেখলে হয়তো আমার সামনে বলে দিতে পারলি, যেই হোক অ্যান্সার বলে দিলে আমি বলবো বাহ, স্টুডেন্ট তো খুব ভালো স্টুডেন্ট, অ্যান্সার ফটাফট বলে দিল। দেখে লাভ নেই, দেখে তো লাভ নেই, না আলটিমেট পরীক্ষা হলে তোকে তো। হ্যাঁ, ভালো বই। না, বসু তো অ্যাকাউন্টেন্সি লেখে, বসু নায়ক কস্ট্যাক্স লেখে, ঠিক আছে? বসু নায়ক কস্ট্যাক্স, রবীন্দ্র লাইব্রেরি। মার্কেটে প্রচুর বই, এবার সব বই তো পড়া সম্ভব হবে না। এই বইতে আমি আমি ভালো মতন পড়েছি আগের বছর, এই বইতে এত সুন্দর এত অঙ্ক দিয়েছি, অন্যান্য বইতে হয়তো অত অঙ্ক নেই। এই বইটা আমার কেন ভালো লেগেছে, এই বইটা না পুরো যে এমসিকিউ বেস ফলো করেছে। অনেক বই আবার এমসিকিউ বেস ফলো করে, পুরো এমসিকিউ প্রপারলি আছে। হ্যাঁ, কিনে পড়ানো করবো, কিনেছিস? বিজনেস টাইসে বসু নায়ক না তো, স্কুল নায়ক পড়েছে, তুই দেখালি না আমাকে নায়ক নায়ক। মানে আমি ভর্তি হতে গেছিলাম, ছেলের গার্জেন আমাকে জিজ্ঞাসা করেছিল, তো সেম সাবজেক্টই আমি বলে দিচ্ছি, পড়ার পর বলে দিচ্ছি। শোন, এই 11 নম্বরটা, আচ্ছা শোন 11 নম্বর, কথা বলিস না রে, কথা বলিস না। 11 নম্বরটা কি বলেছে, বলছে তোকে প্রফিট পার ইউনিট বের করতে বলেছে, ফ্রম দ্য ইনফরমেশন অ্যাজ গিভেন বিলো। প্রোডাকশন বলে 10,000 ইউনিট, মানে একটা কোম্পানি ধর 10,000 খানা ইউনিট, ধর আমি যে পেনের কারখানা বলি 10,000 খানা পেন। আচ্ছা, প্রোডাকশন মানে কি? বেচা না তৈরি করা? তৈরি করা, 10,000 খানা পেন তৈরি করা হয়েছে। এইবার বিক্রি করেছি, পেনগুলো বিক্রি করে 20 লাখ টাকা পেয়েছি, 20 লাখ টাকা, পেনগুলো বিক্রি করে 20 লাখ টাকা পেয়েছি। আচ্ছা, কস্ট অফ সেলস মানে ওই তৈরি করতে খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে 17,90,000 টাকা। তাহলে বিক্রি করে পেয়েছিস তুই 20 লাখ টাকা, আর তৈরি করতে খরচা হয়েছে 17,90,000 টাকা। বলছে কোনো ফিনিশ গুডস নেই অঙ্কে, ওপেনিং ক্লোজিং কিছুই নেই। বলছে প্রফিট কত, সিম্পল ব্যাপার, নর্মালি ভাব, তুই পেন বেচে 20 লাখ টাকা কামিয়েছিস, পেন বেচে কত কামিয়েছিস? 20 লাখ। এখানে মুখময় করে দিচ্ছি, দেখ দেখ, পেন বেচে তুই 20 লাখ টাকা কামিয়েছিস, মানে 20 লাখ টাকা সেল করেছিস, আর পেন তৈরি করতে খরচা হয়েছে 17,90,000 টাকা। তাহলে বাকি টাকা তোর লাভ, নাকি না? বাকি টাকা লাভ, লাভ কত হলো বল? 2,10,000, 2,10,000 টাকা লাভ হয়ে গেল, এটা হলো লাভ। তাহলে তুই, স্যার ও তো বলেছে 10,000 খানা পেন তৈরি করেছে, কতগুলো পেন বেচেছে সেটা তো বলেনি, সত্যি তো বলেনি। তার মানে আমি কি বলবো, ও 10,000 টাকায় বেচেছে। যখন বলেনি তার মানে ধরে নেবো কি 10,000 টাকায় পেন বেচেছে, এটাই লাস্ট, ঠিক আছে? কিছু বলেনি মানে ধরে নেবো 10,000 টাকায় পেন বেচেছে, তাই তো? তার মানে 2,10,000 কি, 2,10,000 পেন বেচে লাভ হয়েছে 2,10,000। বলছে একটা লাভটা কিসের উপর হয়, বিক্রির উপর হয় নাকি তৈরির উপর হয়, বল দেখি?
বিক্রির উপর। আজকে আমি একটা দোকান খুলে লাভ কিসের উপর করবো? বিক্রির উপর লাভ করবো নাকি তোর তৈরির উপর লাভ করবো? বিক্রির উপর। তুই কতগুলো পেন বিক্রি করেছিস? 10,000। 10,000টা পেন বেচে 2,10,000 লাভ হয়, তাহলে একটা পেন বেচে কত লাভ? 2,10,000/10, নাকি বুঝিস নি এখন? কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? কে বুঝতে পারিস না আমাকে বলবি, বুঝিয়ে দেবো। তাহলে দেখ কাটাকাটি করলে কি হবে স্যার? এই 3টে 4টে শূন্য 4টে শূন্য কেটে গেলে অ্যান্সার হয়ে গেল 21 টাকা। হলো তো? এইভাবে 11টা অঙ্ক করালাম, যা যা পড়ালাম পুরো দেখবি। ঠিক আছে? পরের দিন কত অঙ্ক আছে, এখানে কতগুলো অঙ্ক আছে বলতে দেখি, কতগুলো অঙ্ক আছে দেখি। সব করাবো, সব করা করিয়ে দেবে। কিন্তু আজকে আমি একটাও কঠিন অঙ্ক পেলাম না, এটাই একটা খারাপ লাগলো। 31 অব্দি অঙ্ক আছে, পরের দিন শেষ হয়ে যাবে।